ওকে, তাহলে আমরা সূত্র পেলাম IE is equal to IB plus IC। ক্লিয়ার? বুঝছি, আশা করি বুঝছি। ইনপুট না এটা, মানে এই দুইটা, এটা IE টা হচ্ছে ইনপুট, আর এই দুইটা মিলে কি, এই দুইটা মিলে হচ্ছে আউটপুট, দুইটা মিলে হচ্ছে আউটপুট। কেন? IB বের হয়ে গেছে, IC বের হয়ে গেছে, আর IE পরিমাণ কি হয়েছে, ইনপুট হয়েছে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এই কি হচ্ছে, এই সংযোগগুলো কিভাবে মনে রাখবো, তাই না? দেখো, ফার্স্টেরটা পজিটিভ, পজিটিভের সাথে পজিটিভ দিছি, পজিটিভের সাথে কি দিছি, পজিটিভ দিছি। এটা ফরওয়ার্ড বায়াস বলে না রিভার্স বায়াস বলে, এটাকে বলো তো? সম্মুখ যোগ না বিপরীত যোগ? এটা হচ্ছে সম্মুখ, সম্মুখ যোগ। তোমাদের বইতে লেখা আছে দেখবা, সম্মুখ যোগ। সম্মুখ যোগ মানে কি, এই যে পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত, এটাকে বলা হয় সম্মুখ যোগ। ঠিক আছে? আর পরেরটা হবে বিপরীত যোগ। আমি মনে হয় এখানে ভুল লিখছি, এটা ভুল হয়েছে, এটা হবে এরকম, এটা হবে এরকম, নেগেটিভের সাথে হবে পজিটিভ, আর পরেরটা হবে নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। পরেরটা হবে রিভার্স যোগ, পরেরটা হবে কি, রিভার্স। বুঝছো? আরেকবার বলেন। বলতেছিলাম আসসালামাইকুম মা, ক্লাস নিচ্ছি মা, পরে কল দিব আমি। ওকে, তাহলে যেটা বললাম সেটা হচ্ছে যে এটা একটা ট্রায়ড, একদম ফুল রিভাইন্ড করি, এগুলো হচ্ছে তোমাদের বেসিক, এগুলো এখন আমি মূল পড়া শুরু করি না। এটা একটা ট্রায়ড, ট্রায়ডের মধ্যে কি আছে, একটা পি অংশ আছে, একটা এন অংশ আছে, একটা পি অংশ আছে। এরকম হতে পারে, আবার এরকম হতে পারে, আবার এরকম হতে পারে। যদি আমি তোমাদেরকে বলি, পেজ এড করে কেমনে, এরকমও হতে পারে। এটা হচ্ছে তোমার এন হতে পারে, এটা হচ্ছে তোমার এন হইতে পারে, এটা পি হইতে পারে, এটা এন হইতে পারে, এরকম হইতে পারে। অথবা যেটা আঁকলাম পি এন পি, এরকমও হইতে পারে, এরকম হইতে পারে। এটাকে আমরা বলবো এনপিএন ট্রানজিস্টর, এটাকে বলবো আমরা পিএনপি ট্রানজিস্টর। ঠিক আছে? দুই রকমের ট্রানজিস্টর হতে পারে, আমি জাস্ট একটা দিয়েই কি দিছি, উদাহরণ দিলাম, হোয়াট এভার, জাস্ট আমি বেসিকটা বোঝানোর জন্য, কারণ মূল পড়াতে আমি এখনো আসিনি। ট্রানজিস্টর, ওকে, এরকম হতে পারে। তাহলে আমরা 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 এটা পড়তেছিলাম, তো এটা পিএনপির একটা উদাহরণ তোমাদেরকে আমি দিছি। এখানে কি আছে, প্রথমটা, এই যে প্রথমটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস মানে সম্মুখ যোগ। সম্মুখ যোগ মানে কি, পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ। সম্মুখ যোগ মানে হচ্ছে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ। তাহলে পজিটিভের সাথে পজিটিভ দিছি, নেগেটিভের সাথে নেগেটিভ দিছি। প্রথমটা সম্মুখ যোগে হবে, আর পরেরটা কি হবে, বিপরীত যোগে হবে। এই যে নেগেটিভের সাথে পজিটিভের সাথে নেগেটিভ, নেগেটিভের সাথে পজিটিভ। মনে করো এই যে এটা যদি হইতো, এখানে যদি আমি রিভার্স বায়াস দিতে চাই, তাহলে কিরকম হবে বলো তো? এটা সম্মুখ যোগ, সম্মুখ যোগ মানে এটা নেগেটিভ সাথে নেগেটিভ, পজিটিভের সাথে পজিটিভ। আর পরের অংশটা কি হতো, পরের অংশটা হতো এই নেগেটিভের সাথে পজিটিভ, এটা হয়তো নেগেটিভ, এটা হয়তো পজিটিভ। এটা রিভার্স হয়ে গেছে না? তাহলে নেগেটিভের সাথে পজিটিভ, আর এখানে কি হয়েছে, নেগেটিভের সাথে নেগেটিভ, তাহলে এটা ফরওয়ার্ড হয়েছে। প্রথমটা ফরওয়ার্ড বায়াস, প্রথমটা হবে সম্মুখ, আর পরেরটা হবে, এটা হবে কি, পরেরটা এটা হবে বিপরীত। সেটা বুঝতে পারছি? এটা হচ্ছে বায়াস। তাহলে আমরা আমরা এখানে কি করছি,
আমরা এখানে হচ্ছে এই যে এরকম দুইটা বায়াস যুক্ত করছি, যুক্ত করার পরে দেখা গেছে যে পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট ফ্লো শুরু হয়েছে, কারেন্ট ফ্লো গিয়ে এই কোথায় আসে, এটা ইমিটারে আসে। এটার নাম হচ্ছে ইমিটার, প্রথমটার নাম হচ্ছে ইমিটার, ইমিটার। মাঝখানেরটার নাম হচ্ছে কি, মাঝখানেরটার নাম হচ্ছে বেস, মাঝখানটার নাম কি, মাঝখানটার নাম হচ্ছে বেস, এটার নাম কি বেস, ঠিক আছে, এটার নাম হচ্ছে বেস, এটার নাম হচ্ছে বেস, এই যে এটার নাম, এটার নাম হচ্ছে বেস, ঠিক আছে। আর এটার নাম কি, লাস্টেরটার নাম হচ্ছে কালেক্টর, এটার নাম হচ্ছে কালেক্টর। ওকে, সংগ্রাহক বা কালেক্টর, এটার নাম হচ্ছে বেস বা পিচ, ইমিটার বা নিঃসরক। এখন কথা হচ্ছে স্যার ভাই আপনি আমাদেরকে ইংলিশ টার্মগুলো কেন বলতেছেন, আমাদের ওই যে শর্ট শর্ট টার্মগুলোতে ইংলিশ টার্মগুলো ইউজ করা হয়, তোমার এই বাংলা নামগুলো ইউজ করে না, এখানে দুইটাই জানতে হবে তোমাদেরকে, বুঝতে পারছো। শর্টলি যখন লেখা হয়, এই যে দেখো এরকম, এই যে চিত্রের মধ্যে দেখো এই কি লেখা আছে, বিএস, বিই, বিসিই, হ্যাঁ, এইগুলা, এগুলা শর্টলি লেখা আছে, তুমি তখন বুঝবা না এখানে কি বিই বলতে কি বুঝাইছে। এখানে বিই বলতে বোঝাচ্ছে বেস আর ইমিটারের মাঝামাঝি অংশ। এখানে সিই বলতে কি বুঝাইছে, সিই বলতে বুঝাইছে কালেক্টর আর ইমিটারের মাঝামাঝি অংশ। আইসি বলতে কি বুঝাইছে, কালেক্টর, কালেক্টর কে, সংগ্রাহক। এটা তো তোমাকে টার্মগুলো জানতে হবে, না জানা বুঝবা না। ওকে, তাহলে কালেক্টর যে কথা, সংগ্রাহক এই কথা। তাহলে আমাদের এখানে ইনপুট হচ্ছে কোথায় কোথায় কোথায়, ইনপুট হচ্ছে কোথায় কোথায়, ইনপুট হচ্ছে কোথায়, ইনপুট হচ্ছে কোথায়, এই যে ইনপুট হচ্ছে আইই পরিমাণ, ইনপুট হচ্ছে যে আইই ইনপুট হচ্ছে, আইবি পরিমাণ আউটপুট হচ্ছে, আইসি পরিমাণ আউটপুট হচ্ছে। তাহলে আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, এই দুটোকে বুঝছো, এই দুটোকে কোনো সমস্যা, তোমরা কি আসো, আমি না, ক্লাসের কথা বলি। বুঝছি। হ্যাঁ, তোমরা কিন্তু কল কেটে গেলে আমাকে বুঝতে বল, পারছি। নুসরাত তুমি কল কাটি গেলে আমাকে একটু বলবা, কারণ হচ্ছে যে আমি এই সিচুয়েশনে আপাতত বুঝতেছি না যে আমার কল থাকে কি থাকে না, কারণ আমি ওগুলা ওই কলের অংশটা আমি কি করে ফেলছি। ও না, বুঝে যাবে যাবে, এটা এটা থাকলে বুঝে যাবে, সরি, বুঝতে পারবো। আচ্ছা তাহলে আমরা নেক্সট পেজে চলে যাই। আচ্ছা এখান থেকে আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই পিকচারটা, কি এটা ইয়ে হয় না একটা, কি একটা অবস্থা। নেক্সট পেজে যাই, এটা হচ্ছে এরপরে প্লাস পেজ আরেকটা যুক্ত করি। ওকে, এবার আমরা এটা দেখে দেখে পড়ি, ঠিক আছে। আমাদের এখানে যেটা আছে, এটা একটা কমন ইমিটর। আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এটা একটা ট্রানজিস্টর সাইন। দেখো গতকালকে আমরা এরকম পড়ছিলাম না, এটা একটা কি ছিল, ডায়োডের সাইন, তাই না, পি আর এন। এটা হচ্ছে একটা ট্রানজিস্টর সাইন। তো ট্রানজিস্টর কয় প্রকার, দুই প্রকার, একটা পি এন পি, পি এন পি, একটা এন পি এন। কিভাবে বুঝবো কোনটা পি, বুঝার উপায় হচ্ছে এই যে দেখো এই সাইনটা দিয়ে,
তাহলে এই সাইন দিয়ে কিভাবে বুঝবো? দেখো আমি আরেকটা আঁকি, তাহলে বুঝবা। বলো এটা আর এটার মধ্যে পার্থক্য কি? এটা আর এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য শুধু ছোট্ট একটা, এখানে তীর চিহ্নটা বাইরের দিকে, এটা তীর চিহ্নটা ভিতরের দিকে। এছাড়া কোনো পার্থক্য আছে? আর কোনো পার্থক্য নেই। এটা তীর চিহ্নটা বাইরের দিকে, তীর চিহ্নটা এটা বাইরের দিকে, এটা ভিতরের দিকে। এটা কিভাবে বুঝবো? দেখো এখানে কি হচ্ছে, বাইরে হয়ে যাচ্ছে না? আর এখানে কি করতেছে, প্রবেশ করতেছে, ইনপুট হচ্ছে মানে প্রবেশ। প্রবেশ মানে পি, প্রবেশ মানে কি পি, তাহলে মাঝখানেটা হবে এন, পরেরটা হবে পি। প্রবেশ মানে পি, প্রবেশ মানে পি, এটা শর্ট ট্রিক্স, মনে রাখার ট্রিক্স আর কি, মনে রাখার ট্রিক্স। প্রবেশ মানে পি, তাহলে পরেরটা হবে এন, পরেরটা হবে পি। আর এটা কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাওয়া মানে কি নো প্রবেশ, বের হয়ে যাওয়া মানে কি নো প্রবেশ। নো প্রবেশ মানে এন, তাহলে মাঝখানেরটা পি, পরেরটা এন। বুঝছি নিয়ে এটা বলো। জি ভাইয়া বুঝছি। আচ্ছা গুড, বুঝলে ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে চিত্রটা আছে দেখো, আমাদের এখানে যে চিত্রটা আছে, এখানে না এটার মধ্যেই দেখায়। আচ্ছা এই চিত্রে দেখো, এই তীর চিহ্নটা ভিতরের দিকে না বাইরের দিকে? তীর চিহ্নটা ভিতরে না বাইরে? ভিতর থেকে বাইরের দিকে চলে আসে। ভিতর থেকে বাইরের দিকে আসতেছে তাই না? ভিতর থেকে বাইরের দিকে আসতেছে এরকম। এরকম হচ্ছে, তাহলে এটা বাইরের দিকে যাচ্ছে, বাইরের দিকে মানে কি নো প্রবেশ, এন, মাঝখানেটা হবে পি, পরেরটা হবে এন, মানে এন পি এন ট্রানজিস্টর। এটা কি ট্রানজিস্টর? এন পি এন ট্রানজিস্টর। ক্লিয়ার? এদের বুঝছি। জি। আচ্ছা এবার দেখো এই পি এর সাথে এটা বেস, এটা তাহলে কি মাঝখানেটা কি হবে? আচ্ছা আমি বলতে ভুলে গেছি তোমাকে, সরি, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে মনে করো, মনে করো এটা বাইরের দিকে যাচ্ছে, এটা এন, এটা পি, এটা এন। এখানে মাঝখানে যেটা থাকবে, মাঝখানে যেটা থাকবে সেটা হবে বেস। মাঝখানে যেটা থাকবে সেটা হবে বেস, ঠিক আছে? আর যেটার মধ্যে চিহ্ন থাকবে, যেটার মধ্যে চিহ্ন থাকবে, প্রবেশ করার চিহ্ন বা বাইরে যাওয়ার চিহ্ন, ওইটা ওইটার নাম, ওইটা হবে কালেক্টর। এটা হবে কালেক্টর, আর বাকি যেটা রয়ে যাবে সেটা হচ্ছে ইমিটার। বুঝতে পারছি? বাকি যেটা রয়ে যাবে সেটা হচ্ছে ইমিটার। তাহলে মাঝখানে যেটা থাকবে সেটার নাম হচ্ছে বেস, যেটা আমাদের তীর চিহ্ন থাকবে সেটা হবে কালেক্টর, আর যেটা বের হয়ে যাচ্ছে আর বাকি যেটা রয়ে গেছে সেটা হচ্ছে ইমিটার। এদের বুঝছি? জি। আচ্ছা, আশা করি বুঝছো, আশা করি বুঝছো। বুঝলে একটা প্রশ্নের উপর উত্তর দাও। এটা না। ওকে, এবার বলো এটার নাম কি হবে? বেস মাঝখান।
হ্যাঁ এটা বেস, ঠিক আছে। আর যেটা এটার নাম কি হবে বলো, এটার নাম কি হবে? এটা কালেক্টর আর এটা ইমিটর। ওকে। জি আচ্ছা, এখন যার সাথে এখানে আমি যে এরকম বায়াস গুলো লিখি, এরকম এখানে যদি আমার একটা সংযোগ দিছি, এখানে একটা সংযোগ দিছি, তাহলে কমন কে? বেস না? কমন কে? বেস, তাই না? তখন এটাকে বলা হয় কমন বেস। কমন বেস মানে একটা মানে যার সাথে দুইটা সংযোগই থাকবে তাকে ওই তার নাম অনুসারে ওই ট্রানজিস্টরের নাম বলা হয়। তার নাম অনুসারে ট্রানজিস্টরের নাম বলা হয়। তাহলে কমন বেস হইতে পারে, কমন ইমিটার হইতে পারে, কমন কালেক্টরও হইতে পারে। কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর। ঠিক আছে, এদের বুঝছি আশা করি। তাহলে এবার চিত্রটার দিকে তাকাও, চিত্রটার দিকে তাকাও, চিত্রতে দেখো, এই যে দেখো, এটা আমাদের বেস। লড়াই এবার, এটা আমাদের বেস। আজব তো, এটা হচ্ছে আমাদের বেস, তাই না? এটা আমাদের বেস, এই যে এখান থেকে এটা, এটা আমাদের বেস। ওকে, এটা যেহেতু আমাদের বেস, এটা যে তীর চিহ্ন আছে, তাহলে এটা কালেক্টর। এটা কি এটুকু, এখানে তীর চিহ্ন কোথায় দিছে? ইমিটারে, আহা, ভুল বলছি, সরি। তীর চিহ্ন থাকলে সেটা কালেক্টর না, সেটা ইমিটার। সরি, এটা ইমিটার, এটা ইমিটার। ইমিটার দিয়ে এটা, এটা ইমিটার, এটা বাকি যেটা থাকে সেটা কালেক্টর। একটু কারেকশন করে নাও, সরি। আমাদের মাঝখানে একটা বেস, তীর চিহ্ন যেখানে থাকতেছে সেটা ইমিটার, আর একটা হচ্ছে কালেক্টর। ওকে, একটু কারেকশন করে নাও, সরি। তাহলে এখানে দেখো, আমাদের এখানে এটা যেটা বেস, তীর চিহ্ন যেটা আছে সেটা ইমিটার, যেটা বাকি আছে সেটাকে তাহলে কালেক্টর। মানে আমাদের এখানে কি ট্রানজিস্টর এটা, যেহেতু এটা বের হয়ে যাচ্ছে, তাহলে এটা নো প্রবেশ মানে এটার এন পি এন ট্রানজিস্টর, ওকে, এন পি এন ট্রানজিস্টর। ওকে, যেহেতু এটা এনপিএন ট্রানজিস্টর, যেহেতু এটা এনপিএন ট্রানজিস্টর, তাহলে এখানে বেজের সাথে দেখো এখানে একটা সংযোগ দেওয়া হয়েছে, এই যে ইমিটার আর বেজ, ইমিটার আর বেজের মধ্যে এখানে একটা সংযোগ দেওয়া হয়েছে। আবার এই ইমিটার আর কালেক্টর এই দুজনের মধ্যে আরেকটা সংযোগ দেওয়া হয়েছে, ঠিক কি না? তাহলে এখানে কমন কি? বেজ, কালেক্টর না ইমিটার? ইমিটার। ইমিটার, হ্যাঁ। তাহলে এটাকে বলা হয় কমন ইমিটার ট্রানজিস্টর। এই দেখো, সিই মানে কি? সিই মানে কি? হ্যাঁ, কমন ইমিটার, বুঝছো? সিই মানে হচ্ছে কমন ইমিটার। বুঝতে পারছি? জি বুঝছি। আশা করি বুঝছো। আচ্ছা, এবার মূল পড়ায় ঢুকবো আমরা। সব বাদ। আচ্ছা, এবার আসো আমাদের ইনপুট কারেন্ট। ইনপুট কারেন্ট অলওয়েজ কি ইউজ করি? এসি কারেন্ট ইউজ করি, তাই না? এসি কারেন্ট মানে এরকম, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, এরকম। ইনপুট কারেন্ট মানে হচ্ছে এরকম। এরকম কারেন্টের ক্ষেত্রে দিক পরিবর্তন হয়। আমাদের কখনো কখনো প্রয়োজন, কালকে আমরা পড়ছি কি সবকিছুকে কি করে ফেলবো, সবকিছুকে প্লাস বানাই ফেলবো। কখনো কখনো আমাদের এরকম প্রয়োজন হয়। ইনপুট এটা তো, এটা ইনপুট থাকলে কখনো কখনো আমাদের এরকম প্রয়োজন হইতে পারে। এটা আমাদের পার্থক্য কি বলতো? ফার্স্টেরটা হাফ, এখানে ফার্স্টেরটা মাইনাস, এটা তারপরে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। এটার সাথে এটা পার্থক্য কি? এটা যা, এটা ঠিক তার উল্টা, ঠিক কি না?
এটা যা, এটা ঠিক তার উল্টা না? প্রথমে প্লাস, এখানে জি প্রথমে মাইনাস, পরে মাইনাস, পরে প্লাস, পরে প্লাস, পরে মাইনাস। তো আমাদের আমাদের কাজ হচ্ছে এটাকে উল্টে দেওয়া। এটাই হচ্ছে আমাদের রেকটিফায়ারের কাজ। এটাই কিসের কাজ? রেকটিফায়ারের কাজ। আর রেকটিফায়ারের কাজটা কিভাবে করবে দেখো, কিভাবে করবে আমরা আসি। রেকটিফায়ার এই কাজটা যেভাবে করবে আমরা এদের সাথে পরিচিত হবো এখন। এখানে কি কি আছে? আইভি, আচ্ছা আইবি, আইসি, আই এগুলো সম্পর্কে already পরিচয় দিয়ে দিছি। আরএল এটা সম্পর্কে তোমরা জানো, লোড রোধ, লোড রেজিস্ট্যান্স। দেন হচ্ছে বিভি, এটা মানে হচ্ছে ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ। ভিসিসি এটা হচ্ছে মানে এটাকে আউটপুট ভোল্টেজ বলা যায় না। ভিসিসি হচ্ছে তোমার আমাদের ইমিটর আর কালেক্টরের মাঝখানে ভোল্টেজ, ভোল্টেজ। ওকে, দেন হচ্ছে ওকে এটুকু। তাহলে এখন আমরা দেখো ইনপুট ভোল্টেজ হচ্ছে শুধু ভিভি। ফার্স্টের এইটা, ফার্স্টের ফার্স্টের যেটা দেখা হতো না মনে হয় এখানে, ফার্স্টের যে সার্কিটটা এই এতটুকু, এতটুকু আমাদের ইনপুট সার্কিট, এতটুকু হচ্ছে আমাদের ইনপুট সার্কিট। কেন ইনপুট সার্কিট? দেখো আইবি কি হচ্ছে? ইনপুট হচ্ছে। আইবি কি হচ্ছে? ইনপুট হচ্ছে, তাই না? আইবি যেহেতু ইনপুট হচ্ছে তাহলে এটা ইনপুট সার্কিট, কারণ কারেন্ট প্রবেশ করতেছে, কারেন্ট আসতেছে মাত্র, ইনপুট সার্কিট। ওকে, ইনপুট সার্কিট এটা। তাহলে বাকি যেটা থাকবে এটা হচ্ছে আমাদের আউটপুট সার্কিট। এটা হচ্ছে কি আউটপুট। ওকে, এখন আমরা ইনপুট কারেন্ট দিচ্ছি কোথায়? আইবি, ইনপুট কারেন্ট দিচ্ছি আইবি, আর আই কারেন্ট বের হয়ে যাচ্ছে, আইসি কারেন্ট আসবে। কেন 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 এখানে আইসি কারেন্ট আসতেছে? আইসি কারেন্ট তো পাওয়ার কথা। এখন আমরা সূত্র জানি, আই ই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি। এটা আমরা জানি কিনা? জানি, তাই না? তাই না? আই ই ইজ ইকুয়াল টু হচ্ছে আইবি প্লাস আইসি। তাহলে এইটার যে পরিমাণ বের হয়ে যাবে, দেখো আই কি হয়ে যাচ্ছে? বের হচ্ছে। মনে রাখবো কিভাবে আমরা? বের হচ্ছে। তাহলে আইবি আর আইসি কি হইতে হবে? বুঝো না কথা? মনে করো এটা একটা পয়েন্ট, এখান থেকে আই ই পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আইবি আর আইসি, এটা মনে করো আইবি আর এটা মনে করো আইসি, এই দুইটার মান কি? এটা এই দুইটার চিহ্ন কোন দিকে হইতে হবে? এই দুইটার চিহ্ন কোন দিকে হইতে হবে? বাইরে এই দুইটা কি বের হয়ে যাবে নাকি এই দুইটা প্রবেশ করবে? কোনটা বলো? কখন আমাদের এই সূত্রটা সমর্থন হবে? আই ই কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। তাহলে আই ই যদি পজিটিভ হয় বাকি দুইটা কি হইতে হবে? নেগেটিভ হইতে হবে না? জি জি বুঝছো না? বুঝো না? বুঝো না এই বিষয়টা? আই এর মান যেটা, আইসি আর আইবি তো তার সমান হইতে হবে। আই ই বের হয়ে যাচ্ছে, তাহলে এ যেটুকু বের হয়ে যাচ্ছে, যেটুকু আউটপুট হয়ে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে, অতটুকু প্রবেশ করতে হবে না? অতটুকু কি হইতে হবে? জি প্রবেশ করতে হবে। সিমিলারলি যদি এখন আমি কেস ঘুরাই দিই, কেস যদি ঘুরাই দিই তাহলে কি হয়? কেস যদি ঘুরাই দিই যে একটা পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে কি হচ্ছে? আই ই আসতেছে, আই ই আসতেছে, তাহলে অবশ্যই এখান থেকে কি হবে? আইবি আর আইসি বের হয়ে যাবে, ঠিক কি না? যে পরিমাণ আসবে এটা দুই ভাগে ভাগ বের হয়ে যাবে, ঠিক? জি আচ্ছা, তাহলে দেখো আই ই কি হচ্ছে? আমার মিল নাই রাতে বন্ধু রাতে খাবো না কি হচ্ছে এখানে? আইবি পরিমাণ আসতেছে, তাহলে আচ্ছা আই ই পরিমাণ বের হয়ে যাচ্ছে, তাহলে কি হবে?
আইবি প্লাস আইসি। তুই খেলা আবার মুভিটা বল কল করি আমার একটু 1 মিনিট 2 মিনিট একটু ওয়েট করো। ওকে, আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম। তাহলে এই যে দেখো, আবার ফার্স্ট ফার্স্ট থেকে দেখো, তাহলে আই পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে, আইবি পরিমাণ আসতেছে, আইসি পরিমাণ আসতেছে। তাহলে এখন যেটা ঘটবে সেটা হচ্ছে, যখন যেহেতু এটা আমাদের কি, এইটা বের হয়ে যাচ্ছে, তার মানে বের হওয়া মানে নো প্রবেশ, এটা আমাদের এন, দেখা যায় না বলো, এটা হচ্ছে আমাদের এন, মাঝখানেটা হচ্ছে পি, আর এটা হচ্ছে এন। তাহলে বলো, পি এর সাথে কোন অংশ, পি এর সাথে পজিটিভ অংশ যুক্ত হয়েছে না, পি, এই যে এটা পি, পি এর সাথে পজিটিভ অংশ যুক্ত হয়েছে, আর এটা যেহেতু এন, এন এর সাথে নেগেটিভ অংশ যুক্ত হয়েছে, তাহলে এটা কি বায়াস, এটা ফরওয়ার্ড বায়াসে আছে। আচ্ছা, আর এটা এন, এন এর সাথে কোন অংশ যুক্ত হয়েছে দেখো, পজিটিভ অংশ, দেখো এই প্রান্তটা, এই জায়গাটা দেখো, এই যে এটা এন, এন কি কালেক্টর, কালেক্টরের এই তারটা যাইতে 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 ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত হয়েছে, তাহলে এটা কি রিভার্স বায়াসে আসে, কিছু আছে রিভার্সে, আর এটা আছে ফরওয়ার্ডে। ঠিক আছে, তাহলে আমরা এই চিত্রটা তো সব বুঝছি, চিত্রটার মধ্যে কি কি আছে, চিত্রটার মধ্যে কয়েকটা কারেন্ট আছে, আইসি, আইবি, আইই, কোন কারেন্টটাকে কি বলতেছে সেটা বুঝছি, এরপরে কোন ভোল্টেজটাকে কি বলতেছে সেটা বুঝছি, কারেন্ট কোন দিক দিয়ে আসতেছে কোন দিক দিয়ে যাচ্ছে সেটা বুঝছি, দেন হচ্ছে কোনটা ফরওয়ার্ড বায়াসে আছে কোনটা রিভার্স বায়াসে আছে সেটা বুঝছি, এটাকে কেন কমন ইমিটার বলা হচ্ছে সেটা বুঝছি। ক্লিয়ার? এতগুলা কোশ্চেন পরিষ্কার হয়েছে? কথা বলে না। হইছে হ্যাঁ হইছে। শিওর? যতগুলো কোশ্চেন বলছি যে এখানে আইসি, আইবি, আই কোনটা কি বুঝতে পারছি, দেন ভোল্টেজ, যতগুলো ভোল্টেজ আছে ভোল্টেজ গুলো কোন জায়গায় কি আছে সেটা বুঝছি, তারপরে তীর চিহ্ন বাইরের দিকে, এটা মানে কি বুঝতে পারছি, এটা কোন ধরনের ট্রানজিস্টর, পি এন, পি এন ট্রানজিস্টর। এটাকে সিই বলা হচ্ছে কেন, কমন ইমিটর, এই কারণে, কারণ এখানে ইমিটরের সাথে দুইটা কি আছে, সার্কিট আছে। দেন এখানে ইনপুট কে কে, আউটপুট কে কে, বুঝতে পারছি? শিওর? জি বুঝছি। জি কিন্তু ভাই ভাইয়া বুঝছি। হ্যাঁ বলো বি বলো। বি এটা আছে না, এটাকে কি নাম বলছিলে? কোনটা কোন? বিসিসি। বিসিসি নাম বিসি। বলি নাই, বিসিসি নাম বলি নাই, এটা হচ্ছে জাস্ট তোমার কালেক্টর আর ইমিটরের মধ্যবর্তী ভোল্টেজ, কালেক্টর আর ইমিটরের মধ্যবর্তী ভোল্টেজ। আচ্ছা, এখন আমরা যেহেতু এই পরিচয় সবকিছু শিখে গেছি, এবার আমরা পড়াতে বুঝবো। আচ্ছা দেখো, ওর দাগ আসে কোথেকে দূর, এরকম হচ্ছে না, আদর তো। ওর ডেলি মুছে না খা।
আচ্ছা বাদ দাও। তাহলে এবার আসো এখান থেকে দেখো, ভি ভি ইজিক্যাল টু হচ্ছে ভি নট ইজিক্যাল টু হচ্ছে ভি সি সি প্লাস। আচ্ছা এখানে এই আর এল এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, আইসি পরিমাণ কারেন্ট যাচ্ছে না? আমরা কি জানি ভি ইকুয়াল টু আই আর, ঠিক কি না? ভি ইকুয়াল টু আই আর, আইসি এই যে এই রোধের কারণে আর এল রোধের কারণে কতটুকু বিভবের সৃষ্টি হবে, আর এল রোধের কারণে কতটুকু বিভব সৃষ্টি হবে বা বিভব পার্থক্য সৃষ্টি হবে, আইসি ইন্টু আর এল, ঠিক কি না? জি আচ্ছা আইসি প্লাস আর এল। এছাড়া এছাড়া এখানে আমরা এক্সট্রা ভোল্টেজ অ্যাড করছি, তাই না? এক্সট্রা ভোল্টেজ কতটুকু যোগ করছি, ভি সি সি পরিমাণ ভোল্টেজ অ্যাড করছি। ওকে, তাহলে এই ভি সি সি আর আইসি প্লাস আইএল এই দুইটা কারেন্ট, দুইটা ভোল্টেজ মিলে আমার টোটাল ইমিটার আর কালেক্টরের মধ্যবর্তী ভোল্টেজ না? দেখো ইমিটার কোনটা, এটা আমার ইমিটার, এটা আমার কালেক্টর, এই দুইজনের মধ্যে টোটাল কয়টা ভোল্টেজ আছে? এখানে একটা ভোল্টেজ আছে, আর এই রোধের কারণে একটা ভোল্টেজ পতন হচ্ছে বা ভোল্টেজ পরিবর্তন হচ্ছে। তাহলে এটা আর এটা যোগ করলে তো আমার এই টোটাল এই আউটপুট সার্কিটের টোটাল ভোল্টেজটা পাওয়া যাচ্ছে নাকি? আমি জি কি আমি কি বলতে পারি না যে ধরো ইনপুট ভোল্টেজ যদি বলি, ইন বা ভোল্টেজ অফ ইনপুট, ইনপুট ভোল্টেজ কি শুধু এই ভিভি ভি বি, আর এটা কি হতে পারে, এই যে আর এস পরিমাণ রোধের কারণে আইভি ইন্টু আর এস, এটা বলতে পারি না? আউটপুট ইনপুট সার্কিটে কি আছে, এই ভোল্টেজটা আছে আর এই রোধটা আছে, এই দুইজনের কারণে তো টোটাল ভোল্টেজটা পাওয়া যাবে নাকি ইনপুট সাইডে? জি তো এটা এই ইনপুট সাইডের এই ভোল্টেজটাকে আমরা কি বলবো, ভি অফ ভিই। আর বেজ আর ইমিটারের মধ্যে টোটাল ভোল্টেজ কয়টা? দুইটা, একটা হচ্ছে এই ভিভি, একটা হচ্ছে আর এই আর এস ইন্টু আইভি, ঠিক আছে? জি আচ্ছা, আর আউটপুট ভোল্টেজ কোনটাকে বলতে পারি, এই যে এটা, এটাই তো আউটপুট, এটাই তো আউটপুট, আইসি আইসি এই সিই মানে কি, কালেক্টর আর ইমিটার, কালেক্টর আর ইমিটারের মধ্যে কি আছে, এই এই রোডটা আছে আর এই ভোল্টেজটা আছে, এই দুইজনের যোগফলই তো এই আউটপুট ভোল্টেজটা নাকি? হুম। জি আচ্ছা যোগ এতটুকু আশা করি বুঝছো। আচ্ছা এখন দেখো ভিসিসি মাইনাস ভিই, দেখো এবার ভিসিসি মাইনাস ভি, আচ্ছা আমাদের কি আসছিল, ভি সিই ইজ ইকুয়াল টু ভি সিসি প্লাস আইসি প্লাস আইসি আর এল। তাহলে ভি সিসি মাইনাস সি ভি সিই এগুলি কি আসে, মাইনাস আইসি
বাই আর এল, এটা আসে না? দেখো তো, আমরা এই সমীকরণটা আমরা পাইছি, ঠিকই না? জি হ্যাঁ, এটাই আমরা পাইছি। ওকে, এখন আর এল, এখন আমরা একটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে প্রবাহ বিবর্ধন। সেটাকে বলা হয় লিখতাম এটাকে প্রকাশ করা হয় বিটা দ্বারা। বিটা ইকুয়াল টু হচ্ছে আইসি বাই আইবি। এটাকে বলা হয় প্রবাহ লাভ। এটাকে কি বলা হয়? প্রবাহ লাভ। প্রবাহ লাভ ইজ ইকুয়াল টু হচ্ছে আইসি বাই আইবি। আরেকটা জিনিস আছে, প্রবাহ বিবর্ধন, সেটাকে প্রকাশ করা হয় আলফা দ্বারা। আলফা ইজ ইকুয়াল টু আই বাই আইসি মনে হয়। হ্যাঁ, আইসি। ঠিক আছে, এই দুইটা জিনিস আছে আমাদের সূত্র। ঠিক আছে, সূত্রের প্রমাণ দরকার নাই। প্রবাহ লাভ হচ্ছে বিটা, বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আইসি বাই আইবি, আর প্রবাহ বিবর্ধন ইজ ইকুয়াল টু হচ্ছে আইই বাই আইসি। ক্লিয়ার? লিখছো কথায়? আচ্ছা, তাহলে এখানে যেহেতু আমাদের কি, এখানে যেহেতু আমাদের বিটা ইজ ইকুয়াল টু আইসি বাই আইবি, তাহলে আমরা আইসি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? বিটা ইন্টু আইবি লিখতে পারি। হুম, পারি? জি তাহলে এখানে কি লেখা যায়? ইজ ইকুয়াল টু মাইনাস আইসির জায়গায় লেখা যায় বিটা ইন্টু আইবি ইন্টু আর এল। ঠিক? হ্যাঁ, ঠিক কি না? জি লেখা যায়। হ্যাঁ, লেখা যাইতে হবে তো, অবশ্যই লেখা যাইতে হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এই যে আমরা ভি সিসি মাইনাস ভি সিই লিখলাম, এটা লেখার পরে যে ভোল্টেজটা থাকতেছে, মানে এটা বিয়োগ করার পরে যে ভোল্টেজটা থাকতেছে, সেই ভোল্টেজটা কিসের? এই আমাদের এই যে এই চিত্রের মধ্যে এই যে ভিসিসি মাইনাস ভিসিই, এটা বিয়োগ করার পরে যে ভোল্টেজটা থাকতেছে সেটা কি? এই বাকি ভোল্টেজটা না? বা এটার জন্য যে ভোল্টেজটা পাচ্ছি আউটপুটের জন্য না? আউটপুটের জন্য কি না? আমি যদি মনে করো এইখান থেকে আর এখান থেকে কিনি, আউটপুট নিই, এই দুই জায়গা থেকে কিনি আউটপুট, দুইটা তার লাগাই, এই মাথায় আর এই মাথায় যদি দুইটা তার লাগাই দিই, তাহলে এখান থেকে আমি আউটপুট পাবো না? পাবো, অবশ্যই আউটপুট পাবো, ঠিকই না? গত গত ইয়াতে ছিল না, ট্রানজিস্টরের ওই, ট্রানজিস্টর না, চারটা ডায়োড দিয়ে আমরা এরকম করছিলাম না, বাইরে থেকে একটা রোদের দুই প্রান্ত থেকে আউটপুট নিছিলাম না? সিমিলারই তো। তাহলে দেখো, এবার আসো আমাদের মূল খেলায়। দেখো, ইনপুট কারেন্ট মানে কি? এসি কারেন্ট। এসি কারেন্টের প্রথম অংশ কি? হাফ, পজিটিভ। পরের অংশ কি? নেগেটিভ। এবার আসো, প্রথম ইনপুট যদি কি হয়? পজিটিভ হয়। পজিটিভ কি ইনপুট দিচ্ছি? আইবি ইনপুট দিচ্ছি। কি ইনপুট দিচ্ছি? আইবি ইনপুট দিচ্ছি, ঠিক কি না? কথা বলে না। জি ইনপুট কি দিচ্ছি? আইবি। আইবি কি হচ্ছে? প্রথমে কি হচ্ছে? পজিটিভ আসতেছে। প্রথম ইনপুট কি আসতেছে? পজিটিভ। তাহলে প্রথম ইনপুট যদি পজিটিভ হয়, এই দেখো, এই জায়গায় দেখো, মনোযোগ দাও, আইবির মান কই গেল আমার, এই তো, এ আইবির মান, এই আইবির মান যদি পজিটিভ হয়, এই পুরো রাশিটার মান কি হবে? এখানে আইবির মান যদি পজিটিভ হয়, মনে করো এখানে আমি আইবির মান বসালাম 2, তাহলে মনে করো বিটার মান আর এল এর মান তো আমাদের দেওয়া থাকবে, এই সবকিছু বসানোর পরে
ভ্যালুটা কি আসবে, পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? নেগেটিভ আসবে। কেন আসবে নেগেটিভ বলো? হয়েছে, অ্যান্সার হয়েছে, এবার বলো কেন? চিনে দিব। হ্যাঁ, কেমনে বলবা? আরে সহজ তো, এই যে সামনে নেগেটিভ আছে না? হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাস হ্যাঁ, যায় না। প্লাসে হ্যাঁ মাইনাস হয়ে যাবে, এটাই তো জিজ্ঞাসা করতেছি। তো ভয় পাও কেন? আইবির মান প্রথমে ইনপুট কি হচ্ছে, পজিটিভ কারেন্ট আসতেছে, পজিটিভ কারেন্ট আসলে এই ইকুয়েশনে বসেই আমরা দেখি, ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি কি আউটপুট কি হয়ে যাচ্ছে। এই যে এটা কিন্তু আউটপুট, এটা কিন্তু কি আউটপুট না? এই যে আউটপুটে আমরা কি পাই যাচ্ছি, নেগেটিভ কারেন্ট পাচ্ছি। আউটপুটের মান কি আসতেছে, নেগেটিভ আসতেছে না? বুঝো নাই মনে হয় তোমরা? জি বুঝছি। বুঝো নাই, আওয়াজ কম, কথা বুঝো নাই। আবার বলেন ভাইয়া। আচ্ছা আবার বলি, তুমি আগে ভোল্টেজের এই ইকুয়েশনটা বুঝছো নি আমার, এই যে ইকুয়েশনটা, এটা বুঝছো নি? এখান থেকেই তো আবার বলেন। আচ্ছা এখান থেকে আবার বলতাম। আচ্ছা দাঁড়াও, এবার বলি। তোমার নেটওয়ার্ক ঠিক আছে তো? নেটওয়ার্ক ঠিক থাকলে তাড়াতাড়ি বলবো। আচ্ছা দেখো, এই চিত্রটার দিকে তাকাও, এই চিত্রটা মুছে ফেলি। হ্যাঁ, এই চিত্রটার দিকে তাকাও, এই চিত্রতে কি দেখা যাচ্ছে? এই চিত্রতে আমাদের এটা হচ্ছে কি ইমিটর, এটা হচ্ছে কি ইমিটর, আর এটা কি কালেক্টর। তো ভোল্টেজ অফ ইমিটর অ্যান্ড কালেক্টর, ইমিটর অ্যান্ড কালেক্টর, এই দুইজনের মধ্যে কি ভোল্টেজ আছে? ইসি বলতে পারো, বা সিই লিখছে মেবি তোমাদের বইতে না, সিই, ভোল্টেজ অফ সিই, ইমিটার আর কালেক্টর, এর মাঝে মাঝে কি ভোল্টেজ আছে? এর মাঝে আমরা দুইটা ভোল্টেজ পাচ্ছি, একটা হচ্ছে এই যে ভিসিসি, এটা হচ্ছে ভিসিসি, আরেকটা কি, আরেকটা হচ্ছে এই যে রোধ, রোধের কারণে রোধের ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু কি আইআর, ভি ইজ ইকুয়াল টু কি আইআর। তাহলে এই রোধের কারণে ভোল্টেজ কি হবে, আইসি প্লাস আর এল। এটা বুঝছো আউটপুটের মধ্যে? জি বুঝছি। আচ্ছা এটা বুঝছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি ভিসিসি মাইনাস ভিসিই ইজ ইকুয়াল টু আইসি আর এল, এটা লিখতে পারি, এটা লিখতে পারি। তাহলে এখান মাইনাস থেকে হবে না ভাই? হ্যাঁ, আইসি আর এর সামনে মাইনাস একটা হবে না? ও এটাকে দিয়ে পাশে নিয়ে গেছে, এটাকে পাশে নিয়ে গেছে, হ্যাঁ তাহলে এটা মাইনাস, ঠিক আছে। তাহলে এই যে এ পুরা জিনিসটা, এটাই কি আউটপুট না? এটাই কি আউটপুট না? তাহলে আউটপুটের মধ্যে আউটপুট ভোল্টেজ, মানে আউটপুট বলতে আউটপুট ভোল্টেজ আইসি। আর আমরা একটা সূত্র আমরা ছোটবেলা শিখছি, বিটা, বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আইসি বাই আইবি, আইসি বাই আইবি। তাহলে আইসি ইজ ইকুয়াল টু লেখা যায় বিটা ইন্টু আইবি। এটা কোথা থেকে শিখছি, এটা ইন্টারমিডিয়েটে শিখছি, আর তোমাদের বইতে এই যে লেখা আছে দেখো, বিটা ইজ ইকুয়াল টু আইসি বাই আইবি, ছোটবেলা আছে। এটাকে বলা হয় কি প্রবাহ প্রবাহ লাভ, প্রবাহ লাভ, তোমাদের বইতে আছে পড়বা, প্রবাহ লাভ, ঠিক আছে। তাহলে আইসির জায়গায় আমরা বসে দিব বিটা ইন্টু আইভি ইন্টু আর এল, আর সামনেরটা মাইনাস সাইন। এখন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে প্রথমে আমাদের ইনপুট কারেন্টটা কি হয়, পজিটিভ হয়, পজিটিভের কারণে আইবির মান কি হবে, ইনপুট কারেন্ট কোনটা আইবি, ইনপুট কারেন্ট কোনটা আইবি, আইবির মান প্রথমে কি হবে পজিটিভ, পজিটিভ মান যদি আমরা বসাই, পজিটিভ মান যদি আমরা বসাই তাহলে আউটপুটের মানটা কি হবে, পজিটিভ না নেগেটিভ? প্রথমে আমরা পজিটিভ মান বসাচ্ছি, নেগেটিভ। এখানে নেগেটিভ পাচ্ছি, ঠিক। আচ্ছা এবার আমরা এখানে নেগেটিভ বসাইলে এখানে কি পাবো, পজিটিভ। পজিটিভ, ভেরি গুড, এটাই আমাদের তো হয়েছে। এবার দেখো তুমি ইনপুটের মধ্যে পজিটিভ কারেন্ট বসাও, আউটপুটে তুমি নেগেটিভ কারেন্ট পাবা, ইনপুটে তুমি নেগেটিভ কারেন্ট বসাও, আউটপুটে তুমি পজিটিভ কারেন্ট পাবা, আবার তুমি পজিটিভ কারেন্ট বসাও, আউটপুটে তুমি নেগেটিভ কারেন্ট পাবা। বুঝছো নি? জি বুঝছি। শেষ, বুঝছি। শেষ। তাহলে আমাদের রেকটিফায়ারের কাজ শেষ, বিবর্ধন শেষ। রেকটিফায়ার না তো, সরি এটার নাম কি জানি,
রেজিস্টার। রেজিস্টার। এবার বই পড়বা, দেখবা এটাই লেখা আছে। আর যদি না বইয়ের কথা না বুঝো তাহলে আমি যা বুঝছি তাই লিখে দিবা। আমি যা আচ্ছা বলছি তাই লিখে দিবা। যে ইনপুট কারেন্ট পজিটিভ আসলে আউটপুট কারেন্ট নেগেটিভ আসতেছে, কোথা থেকে আসতেছে? সমীকরণ থেকে আসতেছে। সমীকরণটা কিভাবে আসছে? এইভাবে। আর এই চিত্রতে কি বলছে? পরিচয় দিয়ে দিবা, কোনটা কি, এই ভিবি কি, ভিসি কি, আইসি কি, আইবি কি, কমন ইমিটার কেন বলা হয়েছে এটাকে, কোন জায়গায় ফরওয়ার্ড বায়াস দেওয়া হয়েছে, কোন জায়গায় নেগেটিভ বায়াস দেওয়া হয়েছে, এতগুলা কথা যদি তুমি লেখো যথেষ্ট পরিমাণ ইনফরমেশন হয়ে গেছে। আর এগুলো একটা আজের কথা না, প্রত্যেকটা কামের কথা। ওকে, তাহলে আমাদের এই টপিক শেষ, কালকে রেক্টিফাই শেষ করছি, আজকে এটা শেষ করছি। লিখছো তোমরা নাকি লেখো নাই? আমি কিন্তু মুছে জি, ফেলছি। মানে আচ্ছা যেগুলা ওই নামটা বলছেন বা হচ্ছে যে চিত্রটিতে ওগুলো আঁকছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার যদিও ক্লাস রেকর্ড আছে, তোমাদেরকে তো কত ক্লাসের রেকর্ডটা দেওয়া হয়নি না? আমি সময় পাই না অ্যাকচুয়ালি, না দেন নাই। সারাদিন ধরে উপরেই থাকি। আরে কি, আচ্ছা দাঁড়াও, এরপরে হচ্ছে আমাদের আমাদের পরের টপিক কি? পরের টপিক হচ্ছে কোথায়? পরের টপিক হচ্ছে মডুলেশন। মডুলেশন কি জিনিস? আহ কি করবে? বিস্তার, কম্পাঙ্ক, মডুলেশন, এগুলো রিডিং পড়লে বুঝবা, এগুলো কঠিন কিছু না। ওইটা পারবো, ওই যে পরের অধ্যায়টা করে দিন তাহলে কালকে 13। দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। সময়ের পরের আপেক্ষিকতা, এই যে এইটা ইম্পর্টেন্ট, এই যে কোয়ান্টাম তত্ত্ব ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। আসো, এখানে মজার জিনিস পড়ার আছে, এখানে খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়ার আছে। আসো, কোথায় আমার বোর্ড, কোথায়? এই তো বোর্ড। মিনিট পরে তো ক্লাস শেষ হয়ে যাবে আবার। ও, শেষে যাবে? তাহলে ইয়া করো, আবার লিঙ্ক দিই। হ্যাঁ, তাহলে আবার বের হয়ে যাবে। লিঙ্ক দিচ্ছি আবার। পড়ে পড়ে আচ্ছা, কোয়ান্টাম।
কোয়ান্টাম ফিজিক্স দেখো, এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লাইট, এনার্জি, আর পড়বো ইলেকট্রন। এখন আসলে লাইট কি? লাইট বলতে আমরা কি বুঝি? আগে পূর্ণিমার একটা অ্যাড ছিল, কি একটা লাইটের জানি অ্যাড দিত, ভুলে গেলাম। তো এলইডি লাইট, এনার্জি লাইট, তাই না? লাইট মানে এখন আমরা শুধু এনার্জি আর লাইট মানে কি আলো, আলো বুঝবো না। এখন লাইট বলতে আমরা একটা জিনিস নতুন শিখবো, সেটা হচ্ছে ফোটন। লাইট মানে হচ্ছে ফোটন। এনার্জি মানে শুধুমাত্র কি বুঝবো না? তাপ শক্তি বুঝবো না, শব্দ শক্তি বুঝবো না, কি বুঝবো? ওয়েভ বা রেডিয়েশন। ইলেকট্রন শুধুমাত্র কক্ষপথে ঘুরবে না, ইলেকট্রনের ভেলোসিটি সম্পর্কে জানবো আমরা। কথা কি শোনা যায় না বেশি আস্তে? শোনা যায়। আচ্ছা, গ্যার গ্যার করলে বলিও। আমার মাইক্রোফোন কিনতে হবে, আমার ডিরেক্ট ল্যাপটপে সাউন্ড কিরকম আমি নিজেও জানি না যদিও। ঠিক আছে। হুম, মাইক্রোফোন একটা নিয়ে নিবো, দেখি ঈদের সময়, ঈদের পরে ঢাকা গেলে নিয়ে নিবো একটা, তাহলে কথা আরো ক্লিয়ার আসবে। আচ্ছা, তাহলে আমাদের লাইট থেকে আমরা শিখবো ফোটন, ওয়েভ এন্ড ভেলোসিটি, ইলেকট্রন। এখন আসো একটা একটা করে আমরা এগুলো সম্পর্কে জানি। হোয়াট ইজ ফোটন? ফোটন সম্পর্কে কারো আইডিয়া আছে? তিনটা যে তিন চারটা ওয়ার্ড আমি বলছি, এগুলো সম্পর্কে কোনো আইডিয়া আছে? আগে বলো, আইডিয়া থাকলে আর বলবো না। ফোটন, আচ্ছা একদম সহজে বলি আমরা, আলো। আলো, আলো আগে আমরা কি বলতাম? আলো শক্তি না তরঙ্গ? আলো একটা শক্তি, তাই না? আলো শক্তি, ভালো কথা। কিরকম করে আসে? তরঙ্গ আকারে আসে, আলোর তরঙ্গ, তাই না? আমরা কি পড়ছি? আমরা প্রতিফলন পড়ছি, প্রতিসরণ পড়ছি, আমরা ব্যতিচার পড়ছি, তাই না? অপবর্তন পড়ছো, সমাবর্তন পড়ছো, এই শব্দগুলো তো চিনো। জি। জি। হ্যাঁ, এখন আলো কি বলো? তরঙ্গ নাকি কণা? কণা কোনো মেয়ের নাম না আবার। তরঙ্গ নাকি কণা? যদি তোমাদেরকে এই যোগ মারলে তোমরা হাসবে না, ছেলেদেরকে এইসব যোগ বলে হাসে। কণা যদি বলি একটা মেয়ের নাম না, তাহলে ওরা হাসে। মেয়েরা আবার এগুলো বলে হাসে না। আচ্ছা বলো, আলো কি তরঙ্গ না কণা? তরঙ্গ। তরঙ্গ। আচ্ছা, একজনে বলছে তরঙ্গ, আরেকজনে কি বলবা? দুইটা ধর্মই ফোকাস করে, তরঙ্গ এবং কণা দুইটাই। আচ্ছা, তরঙ্গ আর কণা, গুড হয়েছে। হ্যাঁ, তরঙ্গ ধর্ম কি? তরঙ্গ ধর্মের প্রমাণ কি কোথা থেকে পাই? এই তিনটা থেকে পাই আমরা তরঙ্গ দৈর্ঘ্যের প্রমাণ। ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, এই তিনটা থেকে আমরা তরঙ্গের প্রমাণ পাই। আর কণার প্রমাণ ঠিক বলছি না উল্টা বলছি? হ্যাঁ, ঠিকই বলছি। আর কণা থেকে পাচ্ছি আমরা প্রতিফলন, প্রতিসরণ। কিভাবে? প্রতিফলন প্রতিসরণে কি হচ্ছে? বাড়ি খাই আবার চলে আসতেছে, তাই না? এই যে আলো এখানে যাচ্ছে, উল্টা দিয়ে গেছি। কোন একটা প্রতিফলক পৃষ্ঠে বাড়ি খাচ্ছে, বাড়ি খেয়ে আবার চলে আসছে, তাহলে কি এটা কণা ধর্ম না? তুমি একটা বলের মধ্যে মারছো, বাড়ি খাইছে আবার চলে আইছে, এটা কি? এটা বস্তুর ধর্ম, কণার ধর্ম, পদার্থের ধর্ম, তাই না? তো সিমিলার আলো কি জি। হচ্ছে? আলো তোমার গায়ে লাগতেছে, তোমার গায়ে টাচ করে সে আবার চলে আসতেছে আরেকজনের চোখে। তাহলে এখানে তোমাকে দেখা যাচ্ছে, যদি দেখা না যেত তাহলে আমার মতো সবাই কালো দেখা যেত। ঠিক আছে? তাহলে এই দুইটা প্রতিফলন আর প্রতিসরণ। প্রতিসরণ মাধ্যমে কিভাবে হচ্ছে? একটা মাধ্যম আছে, এখানে আসতেছে, আসার পরে সেই বিভেদ তল থেকে আর কাছে চলে আসতেছে অথবা দূরে সরে যাচ্ছে, এটাই তো প্রতিসরণ, তাই না? তাহলে এটাই প্রতিসরণ। তাহলে এখানে কি হচ্ছে? একটা মাধ্যমে গেছে, মাধ্যমে যাওয়ার কারণে তার দিক পরিবর্তন হয়ে গেছে। দিক পরিবর্তন কার হয়? বস্তুর হয় বা বেগের হয়, কণার হয়, যে কোনো মানে কি বলি, কণার হয়, তাই না?
তার মানে প্রতিফলন প্রতিসরণ এই দুইটা জিনিস থেকে আমরা বুঝতে পারছি আলো একটা কণা, আলো একটা কণা। এরপরে ইয়ং আসছে, ইয়ং সাহেব। ইয়ং মানে কি? যুবক। ইয়ং এর দ্বিচির পরীক্ষা করে দেখা গেছে যে আলো কি হয়, আলো কি হয়, আলো কি হয়, আলো হয় এরকম যে একটা সূক্ষ্ম চির আছে, এখানে একটা পর্দা আছে, এই চিরের মধ্যে কি হয়, আলোগুলো আসবে, আসলে এখানে উজ্জ্বল, অন্ধকার, উজ্জ্বল, অন্ধকার, এরকম কি হবে, ডোরা সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? ডোরা। এগুলো ইন্টারমিডিয়েটে পড়ছো, ডোরা সৃষ্টি হয়। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি এই ওয়েভ, এখানে যে তরঙ্গটা আছে, তরঙ্গটা বিক্ষিপ্ত হয়ে গেছে, যে চিকন চিত্ত চিকন চিত্ত এখান থেকে আলো তরঙ্গগুলা বিভিন্ন দিকে ছড়াই পড়ছে। যদি কণা হইতো, যদি কণা হইতো, কণা হলে কি হইতো, এখানেও পর্দা আছে, এখানে চির আছে, কণা হলে সে বরাবর যায় শুধু এখানেই পড়তো, আর কোনো জায়গায় দেখা কিছু যাইতো না। কিন্তু দেখা যাচ্ছে যে না, হ্যাঁ এখানেও কিছু দেখা যায়, এখানেও দেখা যায়, এখানেও দেখা যায়, এখানে দেখা যায়। কণা তো কি হয় না এরকম বিভিন্ন দিকে 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 ছড়াবে না। কণা কি এরকম ছড়াই যেতে পারে? কণা এরকম ছড়াইতে পারে না। তরঙ্গ দেখে সে ছড়াই যেতে পারছে। বুঝছো তরঙ্গ কিভাবে প্রমাণিত হয়েছে? জি। মনে করো তুমি একটা গুলি মারছো, এই বুলেট, গুলি থেকে কি মারছো, বুলেট মারছো, বুলেটটা কি হবে, বরাবর যাবে না একবারে? তো এটা হচ্ছে কণা ধর্ম। আর যেহেতু এটা বরাবর যায় নাই, আরো বিভিন্ন জায়গায় ছড়াইছে, তার মানে এটা হচ্ছে তরঙ্গ। তার মানে কণা আর তরঙ্গ দুইটা জিনিস আমরা পাই গেছি। এখন সমস্যা হচ্ছে আমাদের বিজ্ঞানীদের তো খাই দাই কাম নাই, তাকে বউ বাচ্চাও নাই, ঠিক আছে, টাকা ইনকাম করারও দরকার নাই, তো এরা কি করে, এরা বসে বসে খামাখা জিনিস আবিষ্কার করে। তারা বলছে কণা তরঙ্গ দিয়ে আলোর সব কিছুকে কি করা যায় না, ব্যাখ্যা করা যায় না। কি ব্যাখ্যা করা যায় না? এই যে এখনই আসবো আমরা, কি ব্যাখ্যা করা যায় না, আমাদের কোয়ান্টাম থিওরি ব্যাখ্যা করা যায় না। কোন থিওরি? কোয়ান্টাম থিওরি ব্যাখ্যা করা যায় না। ইউ ইউ এ এম, কোয়ান্টাম না, কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম থিওরি ব্যাখ্যা করা যায় না। কেন ব্যাখ্যা করা যায় না? আসি, কোয়ান্টাম থিওরিতে কি বলছে। কোয়ান্টাম থিওরিতে বলা হয়েছে, কোয়ান্টাম থিওরিতে বলা হয়েছে যে এখানে একটা কি আছে, ধাতব পাত আছে। কি আছে? ধাতব পাত। এখানে একটা ধাতব পাত আছে। আমার ল্যাপটপ, মাথা পাগল হয়ে গেছে ল্যাপটপের। এখানে একটা ধাতব, ধাতব পাত। ধাতব পাত বলতে মনে করো একটা লোহার টুকরা আছে বা অ্যালুমিনিয়ামের পাত আছে, যে কোনো কিছু ধাতব, বুঝতে পারছো তো? সোডিয়ামের পাত হইতে পারে, যদি সোডিয়ামের পাত তো অ্যাভেলেবেল না, হ্যাঁ, সোডিয়ামের পাত, ম্যাগনেসিয়ামের পাত, ক্যালসিয়ামের পাত, যাই হোক একটা ধাতব পাত আছে। ধাতব পাত মানে কি? এখানে অসংখ্য পরিমাণ কি আছে, অসংখ্য পরিমাণ কি আছে, ধাতব পাতের মধ্যে অসংখ্য পরিমাণ কি থাকবে বলো, কে বলতে পারবা? ভাইয়া আবার বলেন। ধাতব পাতের মধ্যে অনেক বেশি কি থাকবে, একটা ধাতব পাত, সেখানে অসংখ্য পরিমাণ কি থাকা উচিত? রে বাবা, ইলেকট্রন থাকবে। কি থাকবে? ইলেকট্রন না? ইলেকট্রন। ইলেকট্রন। ইলেকট্রন, এই যে এরকম অসংখ্য পরিমাণ ইলেকট্রন। থাকবে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অসংখ্য পরিমাণ ইলেকট্রন থাকবে। এখন কথা হচ্ছে বিজ্ঞানীরা বলছে, বিজ্ঞানীরা বলছে, কে বলছে, ম্যাক্সওয়েল মনে বলছিল এই কথা ফার্স্টে, যে এখানে যদি আলো আসে, কি আসে, আলো আসে, তাহলে এখান থেকে আলোই যাবে, তাই না? নিয়ম অনুযায়ী তো এটাই কথা, এখান থেকে কি যাওয়ার কথা, আলোই যাবে, তাই না? এতদিন তো আমরা এটা জানতাম, একটা আলো আসছে, আলো প্রতিফলিত হয়ে গেছে গা, আলো আসছে, আলো প্রতিফলিত হয়ে গেছে গা, এটাই এতদিন হয়ে আসছে। কিন্তু একের খাইদাই কাম নাই, হাতে কি কইছে, ওই টেলার, আরে আজব তো। একজনে কি বলছে, একজনে বলছে যে না, শুধু আলো যাবে না, এই যে ইলেকট্রনটা আছে না, এটারে লইও যাবে। এই যে ইলেকট্রন আছে, এখান থেকে কয়েকটা ইলেকট্রন সে নিয়েও যাবে, মানে আলো এসে যে আলোই শুধু চলে যাবে সেটা এরকম না, আলো আসবে, সে কয়েকটা ইলেকট্রনকে নিয়ে চলে যাবে। এখন বুঝছো কি বলছে? বুঝো নাই? আরেকবার বলেন। কঠিন, সহজ ভাষায় বলতে কঠিন করে ফেললাম। আচ্ছা,
মানে হচ্ছে একটা ধাতব পাতের মধ্যে আলো আসবে, আলো এসে সাধারণত আলোয় প্রতিফলিত হওয়ার কথা, কিন্তু নতুন করে বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারছে কি যে আলো আসবে এবং সে ধাতব পাত থেকে ইলেকট্রনকে অপসারণ করবে। ইলেকট্রনকে কি করছে? অপসারণ করছে। এটাই হলো কথা, বুঝছি? জি বুঝছি। হ্যাঁ, এবার কথা হচ্ছে কেন, এবার কথা হচ্ছে ওয়াই কিউ। এই যে ঘটনাটা, এটাই হচ্ছে কোয়ান্টাম, এটাই হচ্ছে কি কোয়ান্টাম থিওরির ব্যাখ্যা বা ঘটনা। এটার একটা নাম আছে, কি নাম আছে তোমাদের বইতে আছে তো? এটার নাম কি জানি, ফটো তড়িৎ ক্রিয়া, মনে পড়ছে? ফটো তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক ইয়া, ফটো তড়িৎ ক্রিয়া। ফটো তড়িৎ ক্রিয়া কি? এই যে একটা ধাতব পাতের মধ্যে আলো আপতিত হয়ে, একটি ধাতব পাতে আলো আপতিত হয়ে ইলেকট্রন নিঃসরণের ঘটনাকে ফটো তড়িৎ ক্রিয়া বলা হয়। কি বলছি? যেটা বলছি এটাই খাতায় লিখবা। একটি ধাতব পাতে, একটি ধাতব পাতে আলো আপতিত হয়ে ইলেকট্রন নিঃসরণের ঘটনাকে ফটো তড়িৎ ক্রিয়া বলা হচ্ছে। কি আসবে এগুলা? আলো। আর যাবে কি? দিস ইজ ফটো ক্রিয়া। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা ঘটনাটা ঘটবে কিভাবে। ওকে, দেখো এই যে ধাতু, ধাতব পাতের মধ্যে ইলেকট্রন আছে, ইলেকট্রন গুলো থাকার জন্য এনার্জি আছে না, শক্তি লাগে কিনা? ইলেকট্রন গুলো থাকার জন্য শক্তি লাগবে, জি শক্তি লাগবে। বা ইলেকট্রন গুলো যে ধাতুর মধ্যে আটকে আছে, একটা শক্তিতে আটকে আছে, যে শক্তিতে আটকে আছে সেটাকে বলা হয় কার্যাবেক্ষক। সেই শক্তিকে বলা হয় কার্যাবেক্ষক। এটাকে প্রকাশ করা হয় সাই দ্বারা। সরি, এটা সাই না, এটার নাম হচ্ছে ফাই। ফাই, আবার ফা না, বুঝছো? যেহেতু দেখো এরকম বলে না ফা, ফা না, ফাই। এটার নাম হচ্ছে ফাই, আর এটার নাম হচ্ছে পাই। এটা তো জানো, এটা তো জানো। এটার নাম হচ্ছে পাই, আর এটার নাম হচ্ছে সাই। বুঝছি? একটা পাই, একটা ফাই, একটা সাই। এগুলো আমাদের কাজ নয়, আমাদের কাজ হচ্ছে আজকে ফাই নিয়ে। ওকে, তাহলে কার্যাবেক্ষক, তাহলে ইলেকট্রনটা এখানে যে পরিমাণ শক্তি নিয়ে আবদ্ধ আছে, যে পরিমাণ শক্তি নিয়ে আবদ্ধ আছে সেটাকে বলা হচ্ছে কার্যাবেক্ষক। সেই শক্তিকে বলা হচ্ছে কার্যাবেক্ষক। এখন কথা হচ্ছে, এখন কথা হচ্ছে আমার এই যে কে আসতেছে, লাইট আসতেছে, কি আসতেছে? লাইট আসতেছে, লাইট। ওকে, ভালো কথা। করো, একটা মুছতে যায়, একটা মুছে ফেলছি, আরে খোদা। আচ্ছা, লাইট আসতেছে, তাহলে যে লাইটটা আসবে, আপাতত আমরা লাইটের তরঙ্গ দৈর্ঘ্যটা নিয়ে কথা বলি। যে লাইটটা আসতেছে, আলোর একটা কি আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে না, ল্যামডা। ল্যামডা যদি হয়, তার এনার্জি কতটুকু হবে? এইচ নিউ। নিউ সম্পর্কে জানি, কম্পাঙ্ক। কম্পাঙ্ক না, হ্যাঁ কম্পাঙ্ক। আর এটা যেগুলো কি লেখা যায়, এইচ সি বাই ল্যামডা। ওকে, এতটুকু বুঝছি। জি। আলো, যে আলোটা আসে, যে এই যে সবুজ কালার যে আলোগুলো আসছে, এই আলোগুলার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তাহলে এই আলোর শক্তি কতটুকু হবে? ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। এটার নাম হচ্ছে নিউ, নিরস্বউ। এটার নাম হচ্ছে নিউ। এটা কি, এটা দিয়ে কি প্রকাশ করা হয়? কম্পাঙ্ক। এটা দিয়ে প্রকাশ করা হয় কম্পাঙ্ক। তো নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। সি কি? আলোর বেগ। ল্যামডা কি? এই যে যে তরঙ্গটা আসে সেটা। তাহলে ই ইজ ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। ক্লিয়ার? ক্লিয়ার? জি। আচ্ছা, আচ্ছা। এখন মনে করো যে আলো আসতেছে আসতেছে আসতেছে, এখান থেকে কোনো ইলেকট্রন যায় না, যায় না, যায় না, অনেকক্ষণ ধরে যাচ্ছে না। মনে করো তুমি ল্যামডা ইজ ইকুয়াল টু দিছো 300 ন্যানোমিটার দিছো, কোনো ইলেকট্রন যায় না। ল্যামডা ইকুয়াল টু তুমি 400 ন্যানোমিটার দিছো,
কোনো এটা গ্যাস গ্যাস করে কে ন্যানোমিটার দিছো যায় না। ল্যামডা ইজিক্যাল টু যেই মুহূর্তে তুমি 500 ন্যানোমিটার দিছো ওই মুহূর্তে মাত্র ইলেকট্রনটা কি হয়েছে ছুটছে, মাত্র ইলেকট্রনটা কি হয়েছে জাস্ট মুক্ত হয়েছে। তাহলে ইলেকট্রনটাকে ধাতব পাত থেকে বের করতে বা জাস্ট অপসারণ করতে যে পরিমাণ শক্তি দিতে হবে সেই শক্তিকেই বলা হচ্ছে কার্যাবেক্ষক। কারণ কার্যাবেক্ষক মানে কি ছিল, কার্যাবেক্ষক ছিল যে পরিমাণ শক্তি নিয়ে সেই ইলেকট্রনটা আটকে আছে, আর যে পরিমাণ শক্তি নিয়ে সে আটকে আছে ওই পরিমাণ শক্তিটাই তোমাকে দিতে হবে, ঠিক কি না? যেই পরিমাণ শক্তি নিয়ে এই ইলেকট্রনটা এখানে আটকে আছে ওই পরিমাণ শক্তিটাই তোমাকে দিতে হবে, তখন সে কি হবে আটকান থেকে বন্ধন থেকে সেখান থেকে বের হয়ে যাবে। বুঝছো নি? বুঝো নাই মনে হয় নাকি? ভাইয়া আর একবার একটু বলেন। আচ্ছা আরেকবার বলি। মনে করি এই ধাতব পাতের মধ্যে এই ইলেকট্রন গুলো কি আছে আটকে আছে না, আটকে আছে না জি। কতটুকু মনে করি যে এখানে 500 জুল এনার্জিতে কি আছে আটকে আছে। এই 500 জুলকে বলবো আমরা কার্যাবেক্ষক। 500 জুলকে কি বলবো? কার্যবেক্ষক। কার্যাবেক্ষক, হ্যাঁ মনোযোগ দাও। এই 500 জুলকে বলতেছি আমরা কার্যাবেক্ষক। তাহলে তুমি এখন এনার্জি দিচ্ছ, কি দিচ্ছ? এনার্জি দিচ্ছ বলতে লাইট দিচ্ছ, কি দিচ্ছ? লাইট। এই যে লাইট আলো এসে পড়তেছে, কত তরঙ্গের আলো দিছো? 300 তরঙ্গের আলো দিছো, ইলেকট্রন যায় নাই। 400 তরঙ্গের আলো দিছো, ইলেকট্রন যায় নাই। যে মুহূর্তে তুমি 500 তরঙ্গের আলো দিবা তখন কি হয়েছে ইলেকট্রনটা মাত্র বের হয়েছে। কেন বের হয়েছে? কারণ যে পরিমাণ শক্তি তোমার এটা এখানে এটা এই আটকে ছিল ওই পরিমাণ শক্তিটাই তুমি কি দিছো তাকে দিছো, ঠিক কি না? জি। মনে করো যে থাক, মনে করা দরকার নেই, যেটা বুঝছে এটাই যথেষ্ট। এখন উদাহরণ দিতে গেলে আবার গোলা যাবে। তাহলে আমার যে পরিমাণ শক্তি নিয়ে সে কি আছে আটকে আছে ওই পরিমাণ শক্তিটাই যদি আমি তাকে দিতে পারি তখন সে কি হবে এই বন্ধন থেকে ছুটে যাবে। আর সেই শক্তিটাকে আমি কি বলতেছি কার্যাবেক্ষক বলতেছি না? জি। আচ্ছা তাহলে 300 তরঙ্গে দেওয়ার কারণে তুমি হয় নাই, কাজ হয় নাই। 400 দেওয়ার কারণে কাজ হয় নাই। 500 তে যখন দিছো তখন জাস্ট ইলেকট্রনটা ছুটছে। এই তরঙ্গকে আমরা বলবো নিউ নট। এই তরঙ্গকে আমরা কি বলবো? নিউ নট। এই নিউ নটের নাম আছে, নিউ নটের নাম হচ্ছে কি নাম জানি সূচন। আচ্ছা এটা নিউ নটের নাম নাই, নিউ নটের কারণ সরি ল্যামডা নটের নাম নাই, ল্যামডা নট থেকে আমরা পাবো নিউ নট। নিউ নটের নাম হচ্ছে সূচন কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্ক, সূচন মানে কি মাত্র সূচনা হয়েছে। সূচন মানে কি সূচনা হয়েছে, মাত্র সূচনা হয়েছে। হ্যাঁ মাত্র শুরু হয়েছে, মাত্র ইলেকট্রনটা মাত্র বের হওয়া শুরু হয়েছে। ওই তরঙ্গের জন্য যে কম্পাঙ্কটা পাচ্ছি সেই কম্পাঙ্ককে আমরা কি বলেছি সূচন কম্পাঙ্ক। তার মানে সূচন কম্পাঙ্কতে মাত্র ইলেকট্রন কি হবে বের হবে, সূচন কম্পাঙ্কতে আলো দিলে মাত্র ইলেকট্রনটা বের হবে। তাহলে সূচন কম্পাঙ্ক যদি থাকে তাহলে এই যে সূচন কম্পাঙ্কের কারণে একটা এনার্জি যদি আমি বলি ই নট, ই নট ইজিক্যাল কি হবে এইচ নিউ নট, ঠিক কি না? এটা মানে কি এইচ সি বাই ল্যামডা নট, ঠিক কি না? এই ই নটকে আমি কি বলতে পারি সাই বলতে পারি না? ই নটকে আমি সাই বলতে পারি কারণ যে পরিমাণ কার্যাবেক্ষক সেই পরিমাণে তো সেই এনার্জি দিছে নাকি? জি। জি। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? জি। আচ্ছা জি। তাহলে আমরা এই নেক্সট পেজের মধ্যে এটা নোট করে রাখি যে সাই ইজিক্যাল টু হচ্ছে আমাদের এইচ নিউ নট। এটা আমরা ক্লিয়ার। আর আমরা জানি নিউ ইজিক্যাল টু হচ্ছে সি বাই ল্যামডা, নিউ নট ইজিক্যাল টু হবে সি বাই ল্যামডা নট। আর এটাই হচ্ছে আমাদের কি কার্যাবেক্ষক, কার্যাবেক্ষক। আচ্ছা আর যে পরিমাণ এনার্জি আসছে, যে পরিমাণ লাইট আসছিল ই ইজিক্যাল টু কি এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। এটা কি আমি এনার্জি দিছি,
ওকে, প্রিভিয়াস পেজ করে এইটা। এখন মনে করো ল্যামডা যখন 500 তখন মাত্র মাত্র বের হইছে। এখন তুমি ল্যামডা কত দাও? 600, 600 দিলা, আরো বাড়াইলা, ল্যামডা ধরো 1000 দিছো, 1000 ন্যানোমিটার দিছো। তাইলে বলো, তাহলে আমার সূচন কম্পাঙ্কের জন্য তো 500 যথেষ্ট, ঠিক কি না? ইলেকট্রনটা বের হওয়ার জন্য কি যথেষ্ট? 500 যথেষ্ট না? 500 যথেষ্ট কিনা? 500 ন্যানোমিটার যখন দিছি তখন কি হয়েছে? ইলেকট্রনগুলো বের হয়ে গেছে না? জি তাহলে আমি যখন 1000 ন্যানোমিটার দিচ্ছি সেটা, তাহলে আমি এক্সট্রা দিচ্ছি 1000 ন্যানোমিটার যখন দিচ্ছি, তাহলে আমি আরো এক্সট্রা 500 দিচ্ছি, ঠিক কি না? জি তাহলে তাহলে এখানে কি আমার ই সাই নট থেকে বড় হচ্ছে না? যে পরিমাণ এনার্জি দিচ্ছি সেটা কি সাই নট থেকে বড় না? হ্যাঁ, বড় হইতেছে। কার্যাপেক্ষক থেকে বড় না? কার্যাপেক্ষক তো 500 হলে যথেষ্ট। আমি 1000 তরঙ্গ দৈর্ঘ্যের এনার্জি দিচ্ছি, তাহলে আমার যেটা দিচ্ছি সেটার মান বড় হচ্ছে না কার্যাপেক্ষক থেকে? জি হ্যাঁ, জি বড়। হ্যাঁ, তাহলে এই ই নট, ই নট না, ই মাইনাস সাই, এটার একটা মান থাকবে না? থাকবে। হ্যাঁ, এইটা মানই হচ্ছে কে ম্যাক্স। এখন আসো কে ম্যাক্স কি? কে দিয়ে বোঝায় গতিশক্তি। কে দিয়ে কি বোঝায়? গতিশক্তি। আসো কিভাবে গতিশক্তি আসছে, আসো। গতিশক্তি কি ওর থেকে আসছে এবার দেখে। ধুর, আলো আসছে ই পরিমাণ এনার্জি নিয়ে, ঠিক কি না? আলো আসছে ই পরিমাণ এনার্জি নিয়ে। এই ইলেকট্রনটা ইলেকট্রনটা এখানে আটকে আছে সাই পরিমাণ এনার্জিতে। সব এনার্জি কিন্তু ই পরিমাণ এনার্জি নিয়ে আসতেছে, সাই পরিমাণ এনার্জি নিয়ে এই ইলেকট্রনটা এখানে আটকে আছে। এখন ই যেহেতু সাই থেকে বড়, ই যেহেতু সাই থেকে বড়, ই ইজ গ্রেটার দেন সাই, তাহলে বাকি কিছু এনার্জি রয়ে গেছে। মানে এই এনার্জিটা এখানে ইলেকট্রনের আসে পড়ছে, ইলেকট্রনটাকে মুক্ত করছে। সাই মানে কি? কার্যাবেক্ষক। কার্যাবেক্ষক মানে ইলেকট্রনকে মুক্ত করতে যে পরিমাণ এনার্জি লাগে, বা ইলেকট্রনটা যে পরিমাণ এনার্জিতে আছে, বা এই ইলেকট্রনটাকে এখান থেকে মুক্ত করতে যে পরিমাণ এনার্জি লাগে, যে পরিমাণ শক্তি প্রদান করলে ইলেকট্রনটি কি হয়, ধাতব পাত থেকে সবেমাত্র মুক্ত হয়, সেটাকে কি বলা হচ্ছে? কার্যাবেক্ষক বলা হচ্ছে। তাহলে ই বেশি, কার্যাবেক্ষক কম, তাহলে আরো কিছু এনার্জি বাঁচে গেছে, আরো কিছু এনার্জি বাঁচে গেছে। যে এনার্জিটা বাঁচে গেছে সেই এনার্জি নিয়ে, সেই এনার্জি সেই এনার্জিটা কে নিবে? এই ইলেকট্রনটাই নিবে, ইলেকট্রনটা নিয়ে দৌড় দিবে। সেই এনার্জিটা নিয়ে ইলেকট্রন কি করবে? দৌড় দিব দৌড় দিবে। এবার বুঝছি। তাহলে 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 আমার ই পরিমাণ এনার্জি যেটা আমি দিছি সেটা প্রথমে আমার সাইয়ে খরচ হচ্ছে, বাকি যেটা রয়ে গেছে সেটা আমার কে তে খরচ হচ্ছে। এদ্দুর ঠিক? এদ্দুর রাজি আছি? জি। আচ্ছা, ই মানে কি?
একটু আগে বলছি h নিউ It's new. শাইপ ইকুয়াল টু পাইছি h নিউ New not. নট কে ইজ ইকুয়াল টু কি কে মানে কি গতিশক্তি কে মানে কি গতিশক্তি FMB is গতিশক্তি সূত্র কি হাফ এম ভি স্কয়ার এখন আসো একটু বড় করি এটারে h c বাই ল্যামডা h c বাই ল্যামডা নট প্লাস হাফ এম ভি স্কয়ার এটাই আমাদের ফাইনাল ইকুয়েশন বলো বুঝছো কিনা জি বুঝছি। এটাই কম্পাউন্ড সরি এটাই হচ্ছে পটাতড়িৎ ক্রিয়া এবার এখান থেকে ম্যাথ আসতে পারে কিরকম আসতে পারে বলে দিবে ল্যামডা এই ল্যামডা মান দিয়ে দিল সাপোজ এই ল্যামডা মান দিয়ে বললো যে এই 600 ন্যানোমিটারের একটা কি দেওয়া আছে একটা তরঙ্গ আসি পড়ছে পড়ার পরে সেখান থেকে কার্যাবেক্ষকের মান হয়তো বলে দিল কার্যাবেক্ষকের মান বলে দিল বলে দেওয়ার পরে বলবে যে সেটা বেগ কত বেগ বের করবা তাহলে এই ন্যানোমিটার থেকে এখানে এনার্জি বের করবা সাই বলা থাকবে বেগ বের করবা অথবা বলা হইতে পারে যে ন্যূনতম কত তরঙ্গের আলো আসলে কি হবে ইলেকট্রনটা নির্গত হবে তখন শুধু বের হবে বললে কে মান জিরো কে এর মান কত জিরো শুধু বের হইছে যায় নাই দৌড়ায় নাই শুধু বের হইছে তাহলে কে এর মান কত জিরো সুতরাং এইটাই হচ্ছে এখান থেকে আমরা বের করবো আচ্ছা এখানে আমাদের কিছু জিনিস শিখতে হবে এখানে এখানে আমাদের এনার্জি হচ্ছে ইলেকট্রোভোল্টে দেওয়া থাকে যে দেওয়া থাকে ইলেকট্রোভোল্ট এটা শক্তির একক এটাও কিন্তু কি শক্তির একক 1 electrovolt is equal to 1.6 into 10 inverse 19 আমাদের ইলেকট্রনের যে চার্জ না ওইটাই 1.6 into 10 inverse 19 joule 1 electrovolt is equal to 1 inverse 1.6 into 10 inverse 19 joule তো আমাদের সাধারণত সাই এর মানগুলো ইলেকট্রোভোল্টে দেওয়া থাকে 2.5 ইলেকট্রোভোল্ট এরকম দেওয়া থাকবে মেগা ইলেকট্রোভোল্ট দেওয়া থাকতে পারে মেগা মানে কি 1 mega electrovolt is equal to হচ্ছে 10 to the power 6 electrovolt আবার এটাকে আবার কি করবো আবার এই যে এটা দিয়ে গুণ করে জুলে নিয়ে আসবা ঠিক আছে h এর মান জানো 6 পয়েন্ট কত বলো তো ভুলে গেলাম তো মনে হয় 6.67 5 into 10 inverse 10 inverse 34 না so 34 34 প্লাঙ্কের ধ্রুবক এটার নাম হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক তাহলে এটাই আমাদের কম্পটন ক্রিয়া এটাই আমাদের কি কম্পটন ক্রিয়া সরি কি বলতেছি কম্পটন ক্রিয়া ফটোতড়িৎ ক্রিয়া আরে মাথা শেষ আজকে ম্যাথের মধ্যে টিউশন করাচ্ছে এটা ভাড়া লাগবে না আজকে টিউশন করতে করতে মাথা শেষ আচ্ছা আর কি আছে আমাদের আর কি আছে আর কি আছে এই যে ইকুয়েশন যেটা তৈরি করছি compound তরঙ্গ ফাংশন বুঝছো তরঙ্গ ফাংশন কি তরঙ্গ ফাংশন হচ্ছে তরঙ্গকে আমরা ল্যামডা তো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তাই না আরেকটা জিনিস হচ্ছে সাই এই যে এটা সাই হচ্ছে তরঙ্গকে ফাংশন দ্বারা ডিফাইন করা হয় এবং ফাংশন কি ফাংশন হচ্ছে যে এমনি আমরা ম্যাথে পড়ছি না ফাংশন এফ অফ এক্স এরকম ইকুয়াল টু কি ওয়াই এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই মানে কি এক্স হচ্ছে তোমার ইনপুট ওয়াই হচ্ছে তোমার আউটপুট এই এফটা কি ফাংশন ফাংশন কি ফাংশন হচ্ছে একটা মেশিন ফাংশন হচ্ছে একটা মেশিন মেশিনের ভিতরে তুমি এক্স এর বিভিন্ন মান দিবা সে ওয়াই এর বিভিন্ন মান দিয়ে দিবে বিভিন্ন ইনপুট দিবা বিভিন্ন আউটপুট দিবে এটাই হচ্ছে ফাংশন ফাংশন ইজ এ কাইন্ড অফ মেশিন ঠিক আছে
তাহলে আমাদের এই সাইটা হচ্ছে ওয়েভের ফাংশন। কেন ওয়েভকে ফাংশন হিসেবে ধরা হচ্ছে আমরা? কারণ ওয়েভে বিভিন্ন নেচার আছে, ওয়েভের কি আছে, বিভিন্ন নেচার আছে, ঠিক আছে? পার্টিকেল বা ইলেকট্রনের বিভিন্ন নেচার আছে, হ্যাঁ? পার্টিকেল আছে, ওয়েভ আছে, ফোটন আছে, হ্যাঁ? এরকম অনেক রকমের নেচার আছে। তো এই কারণে আমরা দিন শেষে বা তরঙ্গকে যদি কি করতে চাই, ক্যালকুলেট করতে চাই, তরঙ্গে শুধু এই ল্যামডা দিয়ে কি করা যায় না, সব রকমের ক্যালকুলেট করা যায় না। ল্যামডা ইকুয়াল টু কি বের করতে পারবে তুমি? পি ইকুয়াল টু এফ ল্যামডা বের করতে পারবা সর্বোচ্চ, তাই না? বা নিউ ইজ ইকুয়াল টু ল্যামডা বাই সি বের করতে পারবা। এছাড়া কি ক্যালকুলেট করতে পারবা না? আমরা যদি কি করতে চাই, একটা ওয়েভকে, একটা তরঙ্গকে ডিফারেন্সিয়েট করতে চাই, ইন্টিগ্রেশন করতে চাই, বিভিন্ন রকমের ম্যাথমেটিক্যাল কি মানে ক্যালকুলেশন করতে চাই বিভিন্ন ম্যাথমেটিক্যাল ভাবে, তাহলে আমরা এই ল্যামডা দিয়ে কি করা যায় না, এই কাজগুলো করা যায় না। কেন করা যায় না? কারণ ল্যামডা হচ্ছে একটা ফিক্সড ভ্যালু, এটা কনস্ট্যান্ট। ল্যামডাটা কি কনস্ট্যান্ট না? মানে 400 ন্যানোমিটার, 400 ন্যানোমিটার, 400 ন্যানোমিটার মানে কি? সেন্টিমিটার বা ন্যানোমিটার, এটা একটা মান, এটা ফিক্সড মান। এটাকে তুমি কি করতে পারবে? কিছুই করতে পারবে না। এটা থেকে সর্বোচ্চ বেগ, কম্পাঙ্ক এগুলোই বের করা যাবে। দেখো একটা ওয়েভ মনে করো ডিফারেন্সিয়েশন যদি করি, ইন্টিগ্রেশন যদি করি, বা বিভিন্ন ম্যাথমেটিক্যাল সিরিজের মধ্যে যদি এটাকে বসাই, তাহলে এই কাজগুলো আমরা এই ল্যামডা দিয়ে করতে পারি না। তখন আমাদেরকে এটাকে একটা ফাংশন হিসাবে কল্পনা করতে হয়। এটি মোছা যায় না কেন? এখানে লিখলে এটা কি আজব বিষয়, বাদ দাও। কি এর মধ্যে ধরে কি লিখবে? I'm going with, না আমি তো হয় না। ওকে, হ্যাঁ ঠিক আছে। তো দেখ এখানে এগুলো বিষয় বলা আছে। এটি একটি বিভিন্ন ফাংশন, এটার মান এক্স টু দি পাওয়ার অসীম থেকে হতে পারে, বিলুপ্ত হতে পারে, কি 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 লিখছে জানি এগুলো, এগুলো হালকা করে পড়ে নিয়ে তাহলে বুঝবা। এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে শ্রোডিঞ্জারের ইকুয়েশন, শ্রোডিঞ্জারের সমীকরণ, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, এই দুইটা ইম্পর্টেন্ট টপিক আছে। গড়াই অর্ধাইও ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, আজকে আরেকটাও জিনিস পড়াই, হাইজেনবার্গের অনিশ্চয়তা। শ্রোডিঞ্জারের সমীকরণ তোমাদের বইতে কি লেখছে? সাধারণ আকার শ্রোডিঞ্জারের সমীকরণ। আমরা এরকম শ্রোডিঞ্জারের সমীকরণ দেখিনি, আমাদেরটা আরো কমপ্লিকেটেড ছিল। এটা কিভাবে শ্রোডিঞ্জার, আচ্ছা শ্রোডিঞ্জারের অ্যাকচুয়ালি ইকুয়েশনটা কি না, ফিক্সড না, ফিক্সড না, বুঝছো? মানে এটার অনেকগুলো রূপ আছে। এটার শ্রোডিঞ্জার ইকুয়েশন অনেকগুলো রূপ আছে। আমি তোমাদের বইয়ের এটা দেখি নাই, এটা দেখে আমাকে তারপরে বলতে হবে। হাইজেনবার্গ এটা দেখো। তোমরা কি আসো ক্লাসে? জি আসি। আছি। বোরিং? না 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 না, রাতের 12টা বাজে, বোরিং লাগতেছে না? 12টাই মনে বাজে না? না, তারপরে ঘুমানোর অভ্যাস আছে। ওরে খোদা, আমার মনে হয় আমার স্টুডেন্ট সবগুলো সিঙ্গেল, হ্যাঁ, এই কারণে এত রাতে সবাই ক্লাস করতে পারে, নইলে তো মিঙ্গেল পার্সনরা কেউ এত রাতে ক্লাস করার কথা না। কথা ম্যারিড। হ্যাঁ, কথা ম্যারিড? আস্তাগফিরুল্লাহ, তাহলে তো হইছে কাম। এই যে জামাই দিলে ফিরাইবো আমারে, কি স্যারের কাছে পরে স্যার রাতে 12টা বাজে ক্লাস না? হ্যাঁ, না সমস্যা নাই। এই রিফা আসিল, এই রিফারে মেসেজ দিব দাঁড়া। রিফার কি অবস্থা? ভাই আমি দিয়েছিলাম মেসেজ হ্যাঁ, কি একটু বলে? আগে। কি বলে? ও নাকি একটা কোর্স কিনছে অনলাইন থেকে, অন্য কোন কোর্সটা। ও আচ্ছা, ন্যাশনালের আসলে ম্যাটেরিয়াল নাই, কিছু করার নাই আসলে, তোমাদেরও ভাগ্য খারাপ, ন্যাশনাল আসলে ম্যাটেরিয়াল খুব একটা পাওয়া যায় না। আচ্ছা, হাইজেনবার্গের দিকে আমরা একটু আসি। হ্যাঁ, হাইজেনবার্গের দিকে একটু আমরা আসি। দেখো, আমাদের ইলেকট্রন, তাই না? ইলেকট্রন ওয়েভ হিসেবে থাকতে পারে, ইলেকট্রন পার্টিকেল হিসেবে থাকতে পারে।
পার্টিকেল মানে কি কণা, ওয়েভ মানে কি তরঙ্গ, তাই না? তরঙ্গ, ওয়েভ মানে তরঙ্গ, পার্টিকেল মানে কণা। তো আমাদের ইলেকট্রনের দুইটা রূপ আছে, ওয়েভ নেচারও আছে, তরঙ্গ নেচারও আছে। আচ্ছা এর আগে আমরা ইয়ের কথা বলি, কার কথা বলবো, ওই যে দ্বি ধর্ম যে দিছিল কি জানি নাম, দ্বৈত আচরণ নাম কি ভুলে গেলাম, এই দ্বৈত আচরণ নাম দিছিল, নাম কি রে? ডি ব্রগলি, ডি ব্রগলি, হ্যাঁ ডি ব্রগলি। একটা কাজ করা শেষ করে দিয়েছে আজকে। ডি ব্রগলি, ডি ব্রগলি কি বলছে, ডি ব্রগলি ইকুয়েশনটা কিরকম ছিল, একটা ইলেকট্রনে দুইটা রকমের ধর্ম আছে। মাইক্রোফোন অন আছে, ঠিক কর। ডি ব্রগলি কি বলছে, ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই সি। ভাইয়া ভাইয়া একটু অন্য কোনো কালার পেন দিয়ে লেখেন, ও আচ্ছা আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, হালকা দেখি। তাহলে দাঁড়াও রেড কালার ইউজ করি তাহলে বেটার হবে। হোয়াইট করেন, হোয়াইটে দিলে দেখলে বোঝা যায়। হ্যাঁ হোয়াইট থেকে হয়। হোয়াইট দিব, ওকে। ডি ব্রগলি একটা ইকুয়েশন আছে, ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই পি মনে হয়, কি জানি একটা ল্যামডা, আরে এটা উপরে থাকে। হ্যাঁ পি উপরে থাকবে, কি ইকুয়েশনটা জানি কি আছে, ডি ব্রগলির একটা ইকুয়েশন আছে না, ভুলে গেলাম। ল্যামডা বাই ফি, হ্যাঁ ল্যামডা ইকুয়াল টু এইচ বাই ফি। ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি, হ্যাঁ ঠিক আছে। তো এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা এই তরঙ্গ দেখতে পাচ্ছি, ভরবেগ দেখতে পাচ্ছি। তো ভরবেগ কার হয়, ভরবেগ হয় কণার, আর ল্যামডা কার হয়, ওয়েভের। ল্যামডা কার হয়, ওয়েভের। মোটা করে লিখলে মনে হয় ভালো হয়। ল্যামডা হয় ওয়েভ আর ভরবেগ হয় কণা, তার দুই রকমের ধর্ম আছে। তা আমাদের হাইজেনবার্গ এই জিনিসটাকে আরো স্পষ্টভাবে তুলে ধরছে। আর স্পষ্টভাবে কিভাবে তুলে ধরছে, হাইজেনবার্গ বলছে একটা অরবিটাল আছে বা কক্ষপথ আছে, মনে করো একটা ইলেকট্রন ঘুরতেছে। এখন এই ইলেকট্রনে কি আছে, ইলেকট্রনের হচ্ছে তোমার অবস্থান আছে, অবস্থান। মনে করো কোন অরবিটালে আছে, কোন স্পিনে আছে, এই সব কিছু কি অরবিটাল, এটাকে এই অবস্থান, ঠিক আছে। আরেকটা আছে কি, আরেকটা আছে ভরবেগ, ভরবেগ। একটা হচ্ছে অবস্থান, একটা হচ্ছে ভরবেগ। তাহলে ভরবেগকে আমরা ডেল পি দ্বারা, ভরবেগের অনিশ্চয়তাকে ডেল পি দ্বারা প্রকাশ করা হয়, অবস্থানের অনিশ্চয়তাকে ডেল এক্স দ্বারা প্রকাশ করা হয়। এখন তার মূল কথা হচ্ছে দেখো, আচ্ছা আমরা বোরের এরকম একটা সমীকরণ পড়ছে না, এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টু টু পাই, এরকম একটা ইকুয়েশন পড়ছো না? জি। তাহলে এখানে কি আছে, ভি এম মানে ভরবেগ, এরপরে আছে কি এন, এই এনটা কি কক্ষপথ, তাই না? জি কক্ষপথ। আর এম ভি মানে কি ভরবেগ। তার মানে কি তুমি যদি ভরবেগ বসাও তাহলে তুমি কক্ষপথের মান বের করতে পারবা, আবার যদি কক্ষপথকে বসাও তাহলে তুমি ভরবেগ বের করতে পারবা, ঠিক কি না? জি। তার মানে দুইটাই তুমি প্রিসাইজলি বা সঠিকভাবে বের করতে পারছো। তোমাকে যদি আমি এন এর মান বলে দিই 2, বাকি কনস্ট্যান্ট গুলোর মান বসে তুমি তাদের ভরবেগ একদম পারফেক্টলি বের করতে পারবা। অথবা ভরবেগ বলে দিলে সে কি বের করতে পারবা, অবস্থান বের করতে পারবা। এখন কথা হচ্ছে যে এই দুইটা জিনিসই সুনিশ্চিতভাবে বের করা যায়, এটা কে বলছে, বোর বলছে। কিন্তু আমাদের এই হাইজেন সাহেব বলছে যে না, অ্যাকচুয়ালি আমরা কোনো ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান দুইটাকে একই সাথে কি করতে পারি না, সুনিশ্চিতভাবে নির্ণয় করতে পারি না। ভরবেগ এবং অবস্থান সুনিশ্চিতভাবে নির্ণয় করতে পারি না। সে বলছে এখানে যদি একটা অরবিটালের মধ্যে বা একটা কক্ষপথে যদি একটা ইলেকট্রন ঘুরে, তার অবস্থান যদি আমি কি করতে চাই, হাইলি হাইলি যদি প্রিসাইজ করতে চাই, মানে হাইলি ভাবে যদি কি করতে চাই, সঠিকভাবে যদি নির্ণয় করতে চাই, তাহলে তার ভরবেগ কি হয়ে যাবে, অনিশ্চিত হয়ে যাবে। তার ভরবেগ কি হয়ে যাবে, অনিশ্চিত। মানে তুমি যদি তার অবস্থান তুমি যদি জানতে চাও যে সে কোন কক্ষপথে আছে, মনে করো সে দ্বিতীয় কক্ষপথে আছে, এটা তুমি সুনিশ্চিত ভাবে কি করতে পারবা, গ্যারান্টি দিয়ে বলতে চাও, তাহলে তুমি তার ভরবেগ কত হবে সেটা তুমি সঠিকভাবে নির্ণয় করতে পারবা না। আবার
তুমি যদি মনে করো একটা ইলেকট্রন ঘুরতেছে, তার ভরবেগ তুমি সুনিশ্চিতভাবে বের করতে চাও, তাহলে সে কোন কক্ষপথে আছে, কোন স্পিনে আছে, কোন অরবিটালে আছে, সেটা তুমি সুনিশ্চিতভাবে কি করতে পারবা না, বের করতে পারবা না। এটাই হচ্ছে তার কথা। তাহলে আমি কথাটা আরেকবার রিপিট করি। কোনো একটি ইলেকট্রনের অবস্থান যদি আমরা সুনিশ্চিতভাবে কি করতে চাই, বের করতে চাই, তাহলে তার ভরবেগ আমরা কি করতে পারবো না, সুনিশ্চিতভাবে নির্ণয় করতে পারবো না। আবার যদি ভরবেগ সুনিশ্চিতভাবে বের করতে চাই, তখন আমরা অবস্থান সুনিশ্চিতভাবে কি করতে পারবো না, নির্ণয় করতে পারবো না। এটাই হচ্ছে মূলত আমাদের হাইজেনবার্গের মূল বক্তব্য। তার থিওরি হচ্ছে এটাই, যে আমরা দুইটা জিনিস একইভাবে কি করা যাবে না, ঠিক মানে বের করা যাবে না। তো এইটার একটা এক্সাম্পল হচ্ছে কি, এক্সাম্পল হচ্ছে যে তুমি যদি রিলেশনকে টিকাইতে চাও, তাহলে পড়ালেখা হবে না, পড়ালেখা টিকাইতে চাইলে রিলেশন হবে না। ঠিক আছে, এক্সেপশনাল কেস আলাদা, এক একজনের ক্ষেত্রে এক এক্সেপশন হইতে পারে। বুঝতে পারছি? জি। আচ্ছা, ভেরি গুড। এরপরে আসো, তাহলে এটাকে কিভাবে সে প্রেজেন্ট করছে, সেইভাবে এটাকে এইভাবে প্রেজেন্ট করছে, ডেল এক্স ইন্টু ডেল পি ইজ ইকুয়াল টু এইচ বাই 2 পাই। এটা প্রথমে সে ফার্স্টে বলছে। সেকেন্ডলি এটাকে আবার প্রিসাইজ করছে, বলছে যে না, এটার মধ্যে একটু ঝামেলা আছে, এটাকে আর একটু ঠিক করতে হবে। সে ঠিক করছে কিভাবে, সে ঠিক করছে এভাবে, এইচ কাট বাই 2 পাই। এইচ কাট, এন্ড হোয়াট ইজ এইচ কাট? এইচ কাট ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ বাই 2 পাই। এইচ বাই 2 পাই না জানি 2, দেখতে হবে দাঁড়া। শুধু 2। শুধু 2 না? হ্যাঁ, জি। এইচ বাই 2। মানে অ্যাকচুয়ালি এগুলো ম্যাথমেটিক্যাল টার্ম, তো এক একবার এক একটা কি ক্যালকুলেট করে তারা এক একবার নতুন নতুন অ্যাডিশন বের করে। এটাই হচ্ছে আমাদের হাইজেনবার্গের নীতি, যে আমার এই অবস্থানের অনিশ্চয়তা, ভরবেগের অনিশ্চয়তা সবসময় একটা ধ্রুব মান, সবসময় একটা কি মান, ধ্রুব মান। দেখো এইচ বাই 2 পাই, এটা পুরো একটা ধ্রুব না, পুরোটা একটা ধ্রুব মান, পুরোটাই একটা ধ্রুব মান। ডেল এক্স ইন্টু ডেল পি ইজ ইকুয়াল টু এইচ কাট বাই 2 পাই। যেহেতু এটা কনস্ট্যান্ট, এই পুরো মানটা কি কনস্ট্যান্ট, তাহলে এটাকে যদি আমি নিয়ে আসো, ডেল এক্স ইজ ইকুয়াল টু কি আসতেছে, সি বাই ডেল পি আসতেছে না? তাহলে এটা এটার সাথে কি রকম সম্পর্ক হয়ে যাচ্ছে, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। তার মানে এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে। এটাই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। ক্লিয়ার? জি। ওকে ওকে ওকে, এই যে ডি ব্রগলি সূত্র এখানে ছিল, তো এই যে এটাই বলছে সে। তো এটাকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়, যে ডেল এক্স দিয়ে ডেল পি দিয়ে করা যায়, অবস্থান এবং ভরবেগ দিয়ে করা যাচ্ছে, জেড এর সাপেক্ষে মানে এক্স অক্ষ বা অক্ষ জেড অক্ষ যে কোনো সাপেক্ষে করা যাবে, বা এনার্জি আর শক্তি, যদি তুমি টাইম স্পেসিফিক ভাবে বের করতে চাও, তাহলে শক্তি এনার্জি বের করতে পারবো না, আর এনার্জি বের করতে চাইলে টাইম বের করতে পারবো না। অনেকগুলো কেসের ক্ষেত্রে এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি হয়, কার্যকর হয়। এটা আমরা এই যে তাৎপর্যতে গিয়ে দেখবা, তাৎপর্য এটা করলে বুঝতে পারবা। অর্ধই পড়বো আজকে, পড়াই দি, ইয়ার করবা, করো। পড়ালেখা ছাড়া জীবনে কি আছে? দেখো, আমরা এই সূত্রটা প্রতিপাদন আমি করব না, ডিরেক্ট লিখে দিব, n is equal to n naught e to the power minus lambda t। এই সূত্রটা সত্যের পরিচয় আছে, পরিচয় দিই। n naught প্রাথমিক মোল সংখ্যা বা পরমাণু সংখ্যা। এটা অ্যাকচুয়ালি নিউক্লিয়ার কেমিস্ট্রিতে আমরা এটা পড়ি, এটা নিউক্লিয়ার কেমিস্ট্রির অংশ। মনে আছে এটা? নিউক্লিয়ার কেমিস্ট্রি বা ফিজিক্স, আমরা নিউক্লিয়ার কেমিস্ট্রিতে এটা পড়ি, আমাদের কোর্স আছে এটা, নিউক্লিয়ার কেমিস্ট্রি। মানে হচ্ছে, মনে করো তুমি ওই যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাইছে না, কে, তারেক সাহেব, আর উদ্বোধন করছে কে, জাইমা রহমান। বিসিএস প্রশ্নে আসবে। তো এই যে মনে করো ইউরেনিয়াম, হ্যাঁ, ইউরেনিয়াম কি আছে এখানে, আছে। তো এটা কি হয়, রেডিয়েশন। রেডিয়েশন মানে কি, তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার কারণে এটা ভেঙে যায়। মনে করো তুমি এখানে 500টা রাখছো, 2 দিন পরে আসি দেখবে এখানে 400টা হয়ে গেছে, বাকি 100 কি হয়েছে, ভাঙি গেছে, বাকি 100 কি হয়েছে, ভাঙি গেছে। তাহলে এই n নট হচ্ছে প্রাথমিক, যেটা তুমি রাখছো।
n নট হচ্ছে প্রাথমিক যেটা তুমি রাখছো, আর এই 400 হচ্ছে যেটা পাওয়া মানে বাকি আছে যেটা, আর এটাকে প্রকাশ করা হবে কি দিয়ে, n দিয়ে। ঠিক আছে, n নট হচ্ছে প্রাথমিক যতগুলো ছিল, আর n হচ্ছে যতগুলো বাকি আছে। ল্যামডা মানে ক্ষয় ধ্রুবক, ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক। ক্ষয় ধ্রুবক মানে কি, একক সময়ে যতগুলা ভেঙে যাচ্ছে, একক সময়ে যতগুলা ভেঙে যাচ্ছে, একক সময়ে যতগুলা ভেঙে যাচ্ছে। একক সময় বলতে কি বুঝাচ্ছি একটু বুঝাই বলা বাইরে। একক সময় বলতে কি বোঝানো হচ্ছে, মনে করো তোমার এই 400 এখানে ভাঙছে কয়টা, 500টা ছিল, 400টা পাইছে তো, 100টা ভাঙছে, 100 ও 1000 লিখে ফেলছি কেন, 100টা ভাঙছে, মনে করো কত লিখবো, মনে করো 20 সেকেন্ডে। ঠিক আছে, 100টা ভাঙছে 20 সেকেন্ড, তাহলে একটা ভাঙছে কত সেকেন্ডে, 20/100 না, এটাই হচ্ছে ক্ষয় ধ্রুবক। এটা মান যেটা আসবে 0 কাটা 2 দিয়ে 10 কে কাটলে 0.2, এটাই হচ্ছে ক্ষয় ধ্রুবক। এটাই কি ক্ষয় ধ্রুবক। ঠিক আছে, তাহলে n is equal to e to the power minus lambda t, n is equal to e to the power minus lambda t। তাহলে n নট হচ্ছে ফার্স্টে যতগুলা ছিল, n is equal to হচ্ছে প্রথমে যতগুলা ছিল, n নট is equal to হচ্ছে যতগুলা বাকি আছে, t হচ্ছে কতক্ষণ সময় নিয়ে আমরা কাজ করব সেটা কত, মানে এটা বলবে প্রশ্নে বলবে বা চাইবে কতক্ষণ সময় নিয়ে আমরা মানে পর্যবেক্ষণ করব সেটা। ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে কি ক্ষয় ধ্রুবক, মানে 1 সেকেন্ডে বা একক সময়, 1 মিনিট হতে পারে, 1 ঘন্টায় হতে পারে, 1 বছরে হতে পারে, মানে একক সময় যতগুলা ভেঙে যায় সেটা হচ্ছে ক্ষয় ধ্রুবক। এটুকু ক্লিয়ার? জি আচ্ছা, জি গুড 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 গুড, ভেরি গুড, এই বিষয়গুলো সহজ। এখন আসো অর্ধায়ু নিয়ে। হোয়াট ইজ অর্ধায়ু? মানুষ বাঁচে কয় বছর? 50 থেকে 60। মানুষ বাঁচে 23 বছর, বাকি জীবন অমানুষের জীবন। আচ্ছা, 50 থেকে 60 বছর, তাই না? 50 বছর মনে করে মানুষ বাঁচে, তাহলে অর্ধেক কত, 25 বছর। এটাই হচ্ছে অর্ধায়ু, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মোট যে সময়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মোট যে সময় সেটার অর্ধেকই হচ্ছে অর্ধায়ু। তাহলে পরমাণুর ক্ষেত্রে কিভাবে বলবো, আমার প্রথমে যতগুলো পরমাণু আছে, মনে করো কয়টা আছে, 100টা আছে, এটা ভাঙতে 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 শূন্যটা হয়ে গেছে, টোটাল সময়টা হচ্ছে তার আয়ুষ্কাল, তার হায়াত। তার মানে 100টা থেকে যখন 50টা আসবে, এই যে টাইমটা, এই টাইমটাই হচ্ছে অর্ধায়ু। ঠিক আছে, জি জি তার মানে আমি যদি মনে করো পরীক্ষণ করে দেখছি যে এক জায়গায় আমার 100টা পরমাণু আছে, অনেকক্ষণ পরে আমি দেখলাম যে সেটা ঠিক তার অর্ধেকে পরিণত হয়েছে। কতক্ষণে পরিণত হয়েছে? অর্ধেকে। তা আমি টাইমটা হিসাব করে দেখলাম যে না, হ্যাঁ আমার টাইম এখানে গেল কতক্ষণ, 5 ঘন্টা বা 2 ঘন্টা, 2 ঘন্টা সময় গেল। তাহলে আমি কি বুঝতে পারবো যে 2 ঘন্টা যেহেতু অর্ধেক হয়ে গেছে, বাকি 2 ঘন্টা কি হয়ে যাবে, জিরো, নাই হয়েছে। নাই হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে যে সময়ের মধ্যে কোনো পরমাণু বা পরমাণু গুচ্ছ বা কতগুলো পরমাণু যদি যদি কি হয়, যে সময়ের মধ্যে ঠিক তার প্রাথমিক অবস্থার বা প্রাথমিক সংখ্যার অর্ধেক পরিমাণ বিয়োজিত হয়, অর্ধেক পরিমাণ বিয়োজিত হয় বা অর্ধেক পরিমাণ বেঁচে থাকে, দুইটাই বলতে পারি। 50টা ভাঙি গেছে মানে 50টা বাকি আছে, ঠিক কি না? জি বা 50টা বাকি আছে মানে 50টা ভাঙি গেছে, তাই না? হুম দুইভাবে কিন্তু একটা কথাকে বলা যায়, একটা কথাকে দুইভাবে বলা যায় যে 50টা ভাঙি গেছে মানে 50টা বাকি আছে, বা 50টা বাকি আছে মানে 50টা ভাঙি গেছে। তার মানে যে সময়ের মধ্যে অর্ধেক পরিমাণ পরমাণু বেঁচে থাকে বা যে সময়ের মধ্যে অর্ধেক পরিমাণ পরমাণু ভেঙে যায়, সেই সময়টাকে আমরা কি বলবো, অর্ধ আয়ু বলবো। ক্লিয়ার? জি জি আচ্ছা, অর্ধায়ুকে কি দ্বারা প্রকাশ করা হয়, টি হাফ দ্বারা প্রকাশ করা হয়। অর্ধায়ুকে প্রকাশ করা হয় টি হাফ দিয়ে। আচ্ছা,
t ইজ ইকুয়াল টু যখন t হাফ, t এর মান যখন t হাফে পরিণত হচ্ছে তখন n এর মান কতটুকুতে পরিণত হচ্ছে? n নট বাই 2 না? এখানে আমি ব্র্যাকেট কেন দিছি? কনসেন্ট্রেশন লেখার কারণে, ঠিক কি না বলো? জি n জি t এর মান ধরে নিচ্ছি, সময় ধরে নিচ্ছি t হাফ, অর্ধেক সময় হয়েছে, তখন n এর মান n নট এর ঠিক কি হবে? অর্ধেক হবে। এতটুকু আশা করি বুঝছি, এতটুকু আশা করি বুঝছি। জি বুঝছি। আচ্ছা, আরে দূর সব, এটা না প্রিভিয়াস নেক্সট একটু পেতে যাই, তাহলে আসো ওর, তাহলে n is equal to n naught e to the power minus lambda t when t is equal to t half, n is equal to n naught divided by 2। তাহলে আসো n naught এর জায়গায় কি কত বসে দিব? n naught divided by 2 বসে দিব, is equal to n naught e to the power minus lambda t। তাহলে কি আসতেছে এখানে? এই পাশে n naught কাটলে কি থাকে? হাফ is equal to e to the power minus lambda t। ঠিক আছে, বুঝছি। এখন এই টি এর মান আমাদেরকে বাই করতে হবে। কিসের মান বাই করতে হবে? টি এর মান, মানে টি হাফ এর মান আর কি। টি ইজ ইকুয়াল টু টি হাফ ধরছি, এটা কিভাবে আনবো? দুই পাশের কি নিব? লন। দুই পাশে কি নিব? লন। লন হ্যাঁ, লন ইজ ইকুয়াল টু তখন লন ই মাইনাস ল্যামডা টি। ওকে, তাহলে লন হাফ, ঠিকঠাক লিখতেছি না ভুল ভুল লিখছি? না ঠিকই আছে আশা করি। লন হাফ ইজ ইকুয়াল টু, আচ্ছা লন ই মানে কি? 1 না? এখানে একটা মাইনাস দাও, মানে মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলাম। এটা মানে কি? লন 2 না? এটা বুঝছো? মাইনাস লন টু হবে না, শুধু লন টু হবে। মাইনাস থেকে লন 2 কিভাবে, মাইনাস লন হাফ থেকে লন 2 কিভাবে হয়েছে বুঝছো? হ্যাঁ বুঝছি, কথা বুঝা নাই। বুঝছি ভাইয়া। ওই আমি মাইনাস দিই নাই, আপনি হচ্ছে যে মাইনাস দিছিলেন। হাফটা কিভাবে 2 হয়েছে এটা বুঝছো নি? হ্যাঁ বুঝলে বলা, তাও আমি দেখাই দিই, দাঁড়াও। এই যে এই জায়গার পাওয়া সংখ্যা -1 কি করা যায়? এখানে লেখা যায়। এখানে লিখলে কি হয়? 8 হাফ ইনভার্স 1 মানে হাফ উল্টে যাবে, উল্টে গেলে কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। লন 2 এর মান আসবে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। এই টি কে কি ধরছি আমরা? টি হাফ। বুঝতে পারছি? জি বুঝছি। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখুন